আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমরা আমাদের আজকে ক্লাসে শুরু করে দিলাম। এখনই সবাই জয়েন করে যাও আমাদের লাইভটিতে। আজকে সকালবেলায় ক্লাস নিচ্ছি, আশা করি ক্লাসটা এনজয় করবে তোমরা সবাই। একটু দ্রুত জয়েন করে নাও যে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। শুভ্রদেব শোভন সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সৌমিক সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সুমাই আক্তার আছো, সালাম জানিয়েছো। হ্যাঁ, সবাইকে গুড মর্নিং। আচ্ছা, সো দেখো আমরা হচ্ছে আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি আর কি। ঠিক আছে, আমাদের যে চ্যাপ্টারটা ছিল, আমাদের অধ্যায় হচ্ছে 10, অধ্যায় 10 সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। অধ্যায়ের শুরুটা একটা চ্যাপ্টার, বাট আমরা ডিটেলস পড়ানোর কারণে আমরা দুইটা ক্লাস নিয়েছি। গত ক্লাসে কিন্তু আমরা একটা শেষ করেছি, আবার আজকে আরেকটা ক্লাস নিচ্ছি। তারপরে দুইটা ক্লাস মিলে আমাদের একটা সম্পূর্ণ ক্লাস সলভ হচ্ছে আর কি। সো আমরা এখানে সেমিকন্ডাক্টর, এবং আমরা জানি যে পদার্থগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়: পরিবাহী, অর্ধপরিবাহী এবং হচ্ছে অন্তরক বা কুপরিবাহী পদার্থ। সো এইটা আমরা আগের চলতরির চ্যাপ্টারেও পড়েছিলাম, বাট এই অধ্যায়ে আমাদের জিনিসগুলো আবারও পড়তে হবে, বাট সেটা পড়তে হবে ব্যান্ড তত্ত্বের আলোকে। এখন আমাকে জানতে হবে ব্যান্ড কি, ব্যান্ড তত্ত্ব। ব্যান্ড তত্ত্ব কি বা ব্যান্ড বলতে কি বুঝি? ব্যান্ড বলতে বুঝি ইলেকট্রনের একটা অঞ্চল, মানে ইলেকট্রনগুলো যে অঞ্চলে অবস্থান করে সেই অঞ্চলটাকে বলা হয় ব্যান্ড। যেমন ধরো আমরা যদি সোডিয়াম মৌলের কথা চিন্তা করি, সোডিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় 281। তার মানে এখানে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 1টা ইলেকট্রন আছে। সো আমরা যদি ব্যান্ডগুলো বলি যে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, এই 2টা ইলেকট্রন মিলে যে অঞ্চলটা তৈরি হচ্ছে এই অঞ্চলের নাম হচ্ছে প্রথম ব্যান্ড। এই অঞ্চলের নাম হচ্ছে আমাদের কি বলতো? প্রথম ব্যান্ড। তার মানে প্রথম কক্ষপথে যে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন মিলে যে ব্যান্ড তৈরি হচ্ছে এই ব্যান্ডটাকে বলা হয় প্রথম ব্যান্ড, অথবা তোমার হচ্ছে দেখো প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তর। সো এটার নাম হচ্ছে আমাদের প্রথম ব্যান্ড। এরপরে দেখো দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, সো দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন মিলে যে ব্যান্ড তৈরি হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এটাকে আমরা বলছি দ্বিতীয় ব্যান্ড, দ্বিতীয় ব্যান্ড। আর তৃতীয় কক্ষপথে 1টা ইলেকট্রন আছে, সো 1টা ইলেকট্রন নিলাম আমরা এখানে, এই 1টা ইলেকট্রন, এটাকে বলা তৃতীয় ব্যান্ড। কারণ প্রত্যেকটা কক্ষপথকে একটা ব্যান্ড বলছি আমরা। এবং কেমিস্ট্রির ভাষায় তোমরা জানো যে কোনো একটা মৌলের সর্বশেষ যে কক্ষপথটা আছে, এই সর্বশেষ কক্ষপথটাকে তার যোজন ব্যান্ড বা যোজ্যতা স্তর বলা হয়। সো যোজ্যতা স্তর বলা হওয়ার কারণে এই কক্ষপথটাকে আমরা বলতে পারি যোজন ব্যান্ড। তার মানে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথ, যেহেতু সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ হচ্ছে আমাদের 3 নাম্বার, এই জন্য এই কক্ষপথের নাম হচ্ছে আমাদের যোজন ব্যান্ড। এটার নাম হচ্ছে আমাদের যোজন ব্যান্ড। যোজন ব্যান্ডের উপরে কাল্পনিক আরেকটা ব্যান্ড থাকে, এই ব্যান্ডের নাম হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড। এটার নাম হচ্ছে দেখো আমাদের পরিবহন ব্যান্ড। এবং যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, দেখো একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে নিষিদ্ধ অঞ্চল। এটার নাম হচ্ছে আমাদের নিষিদ্ধ অঞ্চল, নিষিদ্ধ অঞ্চল। তার মানে একটা পদার্থ বিদ্যুৎ পরিবহন করবে কি করবে না সেটা ডিপেন্ড করে এই পরিবহন ব্যান্ডে তার কোনো মুক্ত ইলেকট্রন আছে কিনা। যদি পরিবহন ব্যান্ডে মুক্ত ইলেকট্রন থাকে, যদি পরিবহন ব্যান্ডে মুক্ত ইলেকট্রন থাকে, তাহলেই কেবলমাত্র ওই পদার্থটা বিদ্যুৎ পরিবহন করবে। অথবা যদি কোনোভাবে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ডে যাওয়ার মতো সামর্থ্য অর্জন করে, তাহলেও কিন্তু পদার্থটা বিদ্যুৎ পরিবহন করবে। এখন আমাকে দেখতে হবে যে ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ডে আছে কিনা, অথবা যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো বা পরিবহন ব্যান্ডে যেতে পারছে কিনা। তোমরা দেখো যে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যাওয়ার জন্য তাকে কিন্তু একটা নিষিদ্ধ পল্লী বা নিষিদ্ধ অঞ্চলকে অতিক্রম করতে হয়। এই নিষিদ্ধ অঞ্চলের একটা নির্দিষ্ট শক্তির ভেরিয়েশন রয়েছে, যে পরিমাণ শক্তি অর্জন করে যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ডে যেতে হবে। আর একটা ইলেকট্রন যদি যোজন ব্যান্ড থেকে ওই পরিমাণ শক্তি অর্জন করে পরিবহন ব্যান্ডে যেতে পারে, তাহলে ওই পদার্থটা বিদ্যুৎ পরিবাহী হিসেবে কাজ করে। সো এই কনসেপ্টটার নামই হলো ব্যান্ড কনসেপ্ট। সো ব্যান্ড কনসেপ্টের এই কনসেপ্ট দিয়ে বা এইটুকু দিয়ে আমরা হচ্ছে এখন পদার্থগুলোকে যদি 3টা ক্যাটাগরিতে ভাগ করি, 3টা ক্যাটাগরিতে যদি ভাগ করি, দেখো আমাদের এই ব্যান্ড তত্ত্বের আলোকে পদার্থ হচ্ছে 3 ধরনের। আমাদের একটা হচ্ছে পরিবাহী পদার্থ,
একটা হচ্ছে পরিবাহী পদার্থ আর একটা হচ্ছে আমাদের অর্ধপরিবাহী পদার্থ, অর্ধপরিবাহী আর আরেকটা হচ্ছে অন্তরক অথবা কুপরিবাহী পদার্থ। তাহলে আমরা এই ব্যান্ড তত্ত্বের আলোকে পদার্থগুলোকে আমরা কিন্তু তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারছি। একটা হলো পরিবাহী যে পদার্থগুলো আছে, পরিবাহী পদার্থগুলোর জন্য ধরো এটা হলো জুজন ব্যান্ড, এটাকে আমরা বলছি জুজন ব্যান্ড, এটা হলো জুজন ব্যান্ড। আর এর উপরে যে ব্যান্ডটা থাকে এই উপরের ব্যান্ডটার নাম হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড। তার মানে জুজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড একটু দেখো ওভারল্যাপ করে থাকে, এটা হলো পরিবহন ব্যান্ড, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। তার মানে পরিবাহী পদার্থগুলোর ক্ষেত্রে যেটা হয়, তোমার জুজন ব্যান্ড সেটাই তোমার পরিবহন ব্যান্ড। মানে জুজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানে কোনো শক্তির ভেরিয়েশন থাকে না, মানে কোনো নিষিদ্ধ অঞ্চল থাকে না। এরা একটা আরেকটার সাথে ওভারকাম করে থাকে, একটা আরেকটার সাথে কি করে থাকে বলো তো আমাদের, ওভারকাম করে থাকে, মানে কোনো ফাঁকা জায়গা থাকে না। তার মানে এখানে বলতে পারি আমরা যে জুজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড একই, জুজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড, জুজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড একই, কেমন? এবং এইখানে হচ্ছে জুজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মাঝে কোনো শক্তির পার্থক্য নেই, তার মানে এই দুটার মাঝখানে কোনো নিষিদ্ধ অঞ্চল নেই বা শক্তির কোনো কি নাই বলো তো আমাদের, পার্থক্য নাই, কেমন? আচ্ছা, আর এটার যে আপেক্ষিক রোধ, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে এটার যে আমাদের আপেক্ষিক রোধ আছে, এটার যে আপেক্ষিক রোধ, এই আপেক্ষিক রোধ 10 টু দি পাওয়ার হচ্ছে আমাদের -8 ওহম মিটার ক্রমের। তার মানে এই লাইনগুলো ইম্পর্টেন্ট। এবং আমি যদি পরিবাহী পদার্থগুলোর উদাহরণ বলি, তোমরা জানো যে আমরা আগে একটা ছন্দ দিয়েছিলাম, ওই ছন্দটা তোমরা চলতরিদের পাঠ থেকে শিখে নিবা। পারদ, তারপর তোমার হচ্ছে পানি, তারপর তোমার হচ্ছে মাটি, তারপর তোমার হচ্ছে মানব দেহ, যত প্রকার ধাতু আছে, যত প্রকার অ্যাসিড আছে, যত প্রকার সবুজ উদ্ভিদ আছে, এই সবগুলোই হচ্ছে আমাদের পরিবাহী পদার্থ। তার মানে পরিবাহী পদার্থ সম্পর্কে আমাদের এই তথ্যটুকু জানা লাগবে, পরিবাহী পদার্থগুলো সম্পর্কে এগুলো জানতে হবে। তাহলে আমি আবার একটু বলি, ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী পদার্থ বলতে আমরা বুঝি যে সকল পদার্থগুলো তোমার হচ্ছে জুজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড ওভারল্যাপ করে থাকে, ওই সকল পদার্থগুলোকে আমাদের বলা হয় পরিবাহী পদার্থ। এখানে জুজন আর পরিবহন ব্যান্ডের মাঝখানে কোনো শক্তির ভেরিয়েশন নাই, যার ফলে খুব সহজে ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করতে পারে, আর এই জন্য পরিবাহী পদার্থগুলো বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। আচ্ছা, এরপরে যে এইখানে যে আমাদের দেখো লেখে জুজন ব্যান্ড পরিবহন সেম ওভারল্যাপ করে থাকে, জুজন ব্যান্ড পরিবহন ব্যান্ডের মাঝে শক্তির কোনো পার্থক্য নাই, এর আপেক্ষিক রুট 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার ক্রমে। আর এদের এক্সাম্পলগুলো, এইটা একটা জিনিস তোমার লাগবে। হ্যাঁ, এখন আসো অর্ধপরিবাহী পদার্থগুলোর ক্ষেত্রে ধরো যেটা তোমার জুজন ব্যান্ড, যদি এটাকে আমরা জুজন ব্যান্ড বলি, এটা ধরো যদি জুজন ব্যান্ড হয়, আর এটাকে যদি আমরা পরিবহন ব্যান্ড বলি, এটাকে আমরা পরিবহন ব্যান্ড বললাম, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। এখন এই জুজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানে দেখো একটা ফাঁকা জায়গা আছে, জুজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানে ফাঁকা জায়গা আছে, মানে নিষিদ্ধ অঞ্চল আছে, এবং এই নিষিদ্ধ অঞ্চলের শক্তির ভেরিয়ার হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্টের মতো। তার মানে অর্ধপরিবাহী যে পদার্থগুলো আছে, এই অর্ধপরিবাহী পদার্থগুলোর জন্য, অর্ধপরিবাহী পদার্থ যেগুলো রয়েছে, এই অর্ধপরিবাহী পদার্থগুলোর জন্য জুজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে কিন্তু শক্তির একটা ভেরিয়েশন রয়েছে, এবং এই ভেরিয়েশনের ভ্যালু হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। তার মানে কোনো অর্ধপরিবাহী পদার্থগুলোকে যদি বিদ্যুৎ পরিবহন করতে হয়, সে ন্যাচারালি এমনি বিদ্যুৎ পরিবহন করবে না, তাকে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি আগে গেইন করা লাগবে। এই নির্দিষ্ট পরিমাণ এনার্জির ভ্যালু হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট, 1.1 ইলেকট্রন ভোল্ট। এই 1.1 ইলেকট্রন ভোল্ট শক্তি যদি সে অর্জন করতে পারে কোনোভাবে, তাহলে এই পদার্থটা বিদ্যুৎ পরিবহন করার সামর্থ্যটা কি করবে বলো তো আমাদের, অর্জন করবে। এটা আবার বিভিন্ন পদার্থের জন্য বিভিন্ন রকম হয়। যেমন ধরো সিলিকনের জন্য যদি আমরা বলি, এটা সিলিকনের জন্য যদি আমরা বলি যে সিলিকনের জন্য কত, এমসিকিউর জন্য আসতে পারে এটা, সিলিকনের জন্য সেটা হচ্ছে আমাদের 1.1। আবার জার্মেনিয়াম যেটা আছে, জার্মেনিয়ামের জন্য হচ্ছে আমাদের সেটা হচ্ছে 0. তোমার হচ্ছে খেয়াল কথা 0.7। সো এটা আমরা মনে রাখবো, সিলিকনের জন্য 1.1 আর সে জার্মেনিয়ামের জন্য 0.7। এবং এটার আপেক্ষিক রোধ যেটা আছে, এটার আপেক্ষিক রোধ
এটার আপেক্ষিক রোধ যেটা আছে 10⁻⁻⁴ ওহম মিটার ক্রমের আপেক্ষিক রোধ হচ্ছে 10⁻⁴ 10⁻⁴ ওহম। তোমার হচ্ছে এই ভ্যালুটা তোমাদের লাগবে এখান থেকে। তারপরে তোমাদের হচ্ছে এইখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে তাপমাত্রা এর সাথে রোধের সম্পর্কটা হচ্ছে দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখানে তাপমাত্রা এবং রোধের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তার মানে হচ্ছে একটা বস্তু তাপমাত্রা বাড়াইলে রোধের মানটা কিন্তু কমে। আর পরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা এবং হচ্ছে রোধ কিন্তু সমানুপাতিক। এটা তাপমাত্রা এবং রোধ কিন্তু সমানুপাতিক পরিবাহী পদার্থের জন্য, কিন্তু অর্ধপরিবাহী পদার্থের জন্য তাপমাত্রা এবং রোধ কিন্তু ব্যস্তানুপাতিক। তারপর তাপমাত্রা বাড়াইলে রোধের ভ্যালু কমে যায়, অথবা তাপমাত্রা কমাইলে রোধের ভ্যালু কিন্তু তোমাদের হচ্ছে বেড়ে যায়। তাহলে আমরা অর্ধপরিবাহী পদার্থ সম্পর্কে শিখলাম যে জুজন ব্যান্ড পরিবহন ব্যান্ডের মাঝখানে 1.1 ইলেকট্রন ভোল্ট শক্তির একটা পার্থক্য থাকবে, এবং এটা ভিন্ন ভিন্ন পদার্থের জন্য ভিন্ন ভিন্ন রকম হবে। যেমন উদাহরণ হিসেবে সিলিকন 1.1, জার্মেনিয়াম 0.7। আবার এটার যে অর্ধপরিবাহীগুলোর একটা রিলেশনটা হচ্ছে তাপমাত্রার সাথে রোধের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক ফিল করে, এবং এটার আপেক্ষিক রোধ হচ্ছে 10⁻⁴ ওহম মিটার ক্রমের একটা রোধ এটা। সো এইটুকু তোমাদের হচ্ছে বুঝতে হবে, এবং এটার এক্সাম্পলগুলো লাগবে। এদের যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো তো আমরা চলতরিতের মধ্যে একটি ছন্দ আকারে পড়েছিলাম। এখানে জাস্ট মনে রাখবা যে জার্মেনিয়াম, তারপর তোমার হচ্ছে সিলিকন, তারপর তোমার হচ্ছে আর্সেনাইড, তোমার হচ্ছে আর্সেনাইড এবং হচ্ছে গেলিয়াম। এদের প্রতীকগুলো সহ বাসায় তোমরা মনে রাখবা গেলিয়াম। সো আমাদের অর্ধপরিবাহী ব্যাপারটা গেল। এখন অন্তরক পদার্থ যদি আমরা যাই, অন্তরক পদার্থের জন্য যেটা তোমার এটা কিন্তু আমরা জুজন ব্যান্ড বলি, এই জুজন ব্যান্ড। আর এইখানে যদি আমরা হচ্ছে পরিবহন ব্যান্ড নেই, তাহলে জুজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে শক্তির পার্থক্যটা অনেক বেশি থাকে। জুজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে শক্তির পার্থক্যটা কিন্তু অনেক বেশি হয়, এবং এই শক্তির পার্থক্যটা হচ্ছে 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত। 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট। তার মানে অন্তরক পদার্থগুলোর ক্ষেত্রে আমরা জানি যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করে না তারাই হচ্ছে অন্তরক। এরা বিদ্যুৎ পরিবহন না করার কারণ হচ্ছে যে এই পদার্থগুলোর জন্য জুজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে শক্তির যে ভেরিয়েশনটা রয়েছে এই ভেরিয়েশনটা অনেক বেশি থাকে। দেখতে পাচ্ছ 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট। একটা পদার্থের পক্ষে এই পরিমাণ শক্তি অর্জন করে জুজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যাওয়া অনেক কঠিন ব্যাপার। এই জন্য অন্তরক পদার্থগুলো তোমার কি করে না বলতো, বিদ্যুৎ পরিবহন করে না। আর এই ক্ষেত্রে আমরা যে কতগুলো প্রপার্টি পড়তে হবে, যে জুজন ব্যান্ড ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। জুজন ব্যান্ড ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। তারপর পরিবহন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকে না, পরিবহন ব্যান্ডে কোনো ইলেকট্রন নেই। তাহলে জুজন ব্যান্ড ইলেকট্রন দ্বারা পূর্ণ, পরিবহন ব্যান্ডে কিন্তু কোনো কি থাকে না বলতো আমাদের, ইলেকট্রন থাকে না। আপেক্ষিক রোধ অসীম, এটা গুরুত্বপূর্ণ জিনিস যে আপেক্ষিক রোধ, এই সকল পদার্থের আপেক্ষিক রোধ যেটা আছে এটা অসীম মানের আপেক্ষিক রোধ হচ্ছে অসীম। এবং এদের যে এক্সাম্পলগুলো রয়েছে, এদের তোমার কাঁচ, রাবার, প্লাস্টিক। সো মোটামুটি এগুলো ব্যান্ড তত্ত্বের আলোকে আমরা পদার্থগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করলাম। এখন তোমরা যারা লাইভ ক্লাস করছো দেখো যে এই তিনটা পদার্থের ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা, বা কেউ চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে এই পদার্থগুলো তিনটা তোমরা বুঝতে পেরেছো কিনা। সবাই একটু কমেন্টস করে জানাও যে আমাদের ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অর্ধপরিবাহী এবং হচ্ছে অন্তরক ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। সবাই একটু জানাও খুব দ্রুত। সাইদুর রহমান, সাদিব বিন ইসলাম সবাই বলছে ক্লিয়ার। জাকিয়া মাহজাবিন বলছে ইয়েস। ঠিক আছে, আমরা পুরো অধ্যায়টা কিন্তু থিওরিটিক্যাল, আমরা ধরে ধরে প্রবলেমগুলো সলভ করবো। এখানে অনেক কনফিউশনস আছে তোমাদের। আচ্ছা, তাহলে আমাদের এটা হলো ব্যান্ড তত্ত্ব। সো আমার ব্যান্ড তত্ত্বের পরে আমাদের যে জিনিসটা বুঝতে হবে,
ব্যান্ড তত্ত্বের পরে আমাদের এই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী যদি বলি, এই অর্ধপরিবাহীকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। অর্ধপরিবাহীটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্ট্রিনসিক, একটা হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক বা বিশুদ্ধ অর্ধপরিবাহী, আর একটা হচ্ছে আমাদের এক্সট্রিনসিক অথবা দূষিত পরিবাহী। তার মানে আমাদের পরিবাহী দুই ধরনের বা অর্ধপরিবাহী দুই ধরনের হয়, একটা হলো এক্সট্রিনসিক আর একটা কি বলতো আমাদের ইন্ট্রিনসিক অথবা অর্ধপরিবাহীটাকে আমরা বহির্জাত অর্ধপরিবাহী বলতে পারি, এটাকে আমরা বহির্জাত বলতে পারি, বহির্জাত। তাহলে এখন এই অর্ধপরিবাহীকে দুই ধরনের ক্লাসিফাই করা যায়, একটা হলো আমাদের ইন্ট্রিনসিক, একটা হলো আমাদের এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিকটা কি আমাদের? ইন্ট্রিনসিকটা হচ্ছে আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহী, মানে যেখানে যার ভিতরে কোনো অপদ্রব্য থাকে না, মানে যে সকল অর্ধপরিবাহীর ভিতরে কোনো ধরনের অপদ্রব্য মিশ্রিত করা থাকে না, কোনো ভেজাল থাকে না, একদম পিওর অবস্থায় থাকে, ওই সকল তোমার হচ্ছে অর্ধপরিবাহীগুলোকে বলা হয় ইন্ট্রিনসিক অথবা তোমার হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী। আর যে সকল অর্ধপরিবাহীর মাঝে তোমার হচ্ছে ভেজাল থাকে তাদেরকে বলা হয় বহির্জাত। তার মানে এদের মাঝে অপদ্রব্য থাকবে, অপদ্রব্য মানে ময়লা, ভেজাল, এই অপদ্রব্য থাকবে। যাদের মাঝে অপদ্রব্য থাকে তাদেরকে বলা হয় বহির্জাত বা এক্সট্রিনসিক অথবা দূষিত অর্ধপরিবাহী, এটা বলা হয়। এখন আমরা এই বহির্জাত অর্ধপরিবাহীটাকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। তোমার একটা হচ্ছে আমাদের পি টাইপ অর্ধপরিবাহী, একটা হচ্ছে আমাদের পি টাইপ অর্ধপরিবাহী, আর একটা হচ্ছে কি বলতো আমাদের এটা এন টাইপ অর্ধপরিবাহী, একটা হচ্ছে আমাদের এন টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ। তাহলে বহির্জাত অর্ধপরিবাহীকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করলাম, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে আমাদের কি বলতো এন টাইপ। দুইটা অর্ধপরিবাহীতে আমরা ভাগ করে ফেললাম। এখন এই ইন্ট্রিনসিক বা বিশুদ্ধ অর্ধপরিবাহীর সবচেয়ে ঝামেলাটা হচ্ছে যে একটা পদার্থ বিশুদ্ধ অর্ধপরিবাহী বিদ্যুৎ পরিবহন করে না। তার মানে আমরা যে জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনাইড, গ্যালিয়াম এগুলো নিয়ে কাজ করি, এগুলো আসলে বিদ্যুৎ পরিবহন করে না। এগুলো কেন বিদ্যুৎ পরিবহন করে না তার লজিক্যাল কারণ আছে, আমরা একটু পড়ে দেখার চেষ্টা করব। কারণ আমরা যদি বলি যে একটা সিলিকন, ধরো একটা সিলিকন যদি হয়, একটা সিলিকন এর চারপাশে কিন্তু অসংখ্য সিলিকন দ্বারা গঠিত। তার মানে কি এখানে তোমার অসংখ্য সিলিকন, এদের যে ক্যালাসগুলো আছে, এদের ক্যালাসের ভিতরে তোমাদের দেখবা এদের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। তাহলে এই হচ্ছে একটা সিলিকনের ক্যালাস, মনে করো এই হচ্ছে একটা সিলিকন বিশুদ্ধ একটা অর্ধপরিবাহীর ক্যালাস। এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্যালাসের মাঝে দেখো এদের যে বন্ডিংগুলো আছে, তার মানে আমরা জানি যে সিলিকনের যোজনী হলো 4, আর সিলিকনের যোজনী 4 হওয়ার কারণে একটা সিলিকন তার চারপাশে কিন্তু 4 ধরনের বন্ডিং ক্রিয়েট করে। একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী মানে এর মাঝখানে কোনো ভেজাল না থাকার কারণে একটা সিলিকন বা একটা অর্ধপরিবাহী তার যতগুলো যোজনী রয়েছে সবগুলো যোজনী কিন্তু পূর্ণ করে ফেলে, যার ফলে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। আর মুক্ত ইলেকট্রন না থাকার কারণে একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না। ঢাবি রিটেনের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, তোমরা লিখিতের জন্য এটা ব্যাখ্যাটা পড়তে পারো যে বিশুদ্ধ অবস্থায় অর্ধপরিবাহী কেন বিদ্যুৎ পরিবহন করে না। আমি আবারও বলছি যে বিশুদ্ধ অবস্থায় যে অর্ধপরিবাহীগুলো রয়েছে, এই অর্ধপরিবাহীগুলো সাধারণত তোমার হচ্ছে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। আমরা জানি যে একটা পদার্থ বিদ্যুৎ পরিবহন করবে কি করবে না, এটা ডিপেন্ড করে হচ্ছে তার ফ্রি ইলেকট্রনের উপরে। হ্যালো, আসসালামু আলাইকুম। একটু পরে ফোন দেন, আমি এখন লাইভ ক্লাসে আছি। ভাই কে বলছিলেন আপনি? জি জি পরে ফোন, আমি ব্যাক কল, আমি লাইভ ক্লাসে অলরেডি। আচ্ছা, সবার আশা করি ব্যাপারটা তোলা শেষ। তার মানে এইখানে আমাদের যে ব্যাপারটা দেখতে পাচ্ছ যে বিশুদ্ধ অর্ধপরিবাহী কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না, কারণ তার কোনো ফ্রি ইলেকট্রন কিন্তু নেই।
ওকে, এখন যেহেতু আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহীটা বিদ্যুৎ পরিবহন করে না, তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহীটাকে আমাদের কি করতে হবে, ভেজাল মিশাইতে হবে। এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে যে ভেজাল মিশাবা, তাহলে দেখো বিশুদ্ধ অর্ধপরিবাহী প্লাস হচ্ছে অর্ধপরিবাহী প্লাস হচ্ছে ভেজাল, তাহলে এই ভেজালটা অবশ্যই নির্দিষ্ট ওয়েতে যুক্ত করতে হবে। এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর মাঝে যখন আমরা ভেজাল যুক্ত করব, এই প্রসেসটার নাম হলো আমাদের ডোপিং, এই প্রসেসটার নাম হলো ডোপিং, অথবা এটাকে বলা হয় ডোপায়ন, ডোপিং বা ডোপায়ন। তাহলে তোমাদের পরীক্ষায় এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, ডোপিং বা ডোপায়ন কি? ডোপিং বা ডোপায়ন হচ্ছে একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর মাঝে সামান্য পরিমাণ অপদ্রব্য যদি মিশ্রিত করা হয়, এই যে আমরা অপদ্রব্যটা মিশ্রিত করছি, এই অপদ্রব্য মিশ্রিত করার যে প্রসেস, এই প্রসেসটাকে আমাদের বলা হয় ডোপিং বা ডোপায়ন। এবং ডোপিং করার ফলে ডোপিং এর আগে ছিল ইন্ট্রিনসিক এবং ডোপিং এর পরে হয়ে যাবে হচ্ছে এক্সট্রিনসিক মানে বহির্জাত। এবং এই বহির্জাত অর্ধপরিবাহীটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে পি টাইপ আর একটা কি বলতো আমাদের এন টাইপ। একটা হলো পি টাইপ আর একটা হচ্ছে আমাদের এন টাইপ। এখন আমরা পি টাইপ এবং এন টাইপ সম্পর্কে ডিটেলস পড়ার চেষ্টা করব, যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এখন পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী সম্পর্কে ডিটেলস শিখব। তোমরা প্রথমে একটা পাশে লেখো পি টাইপ অর্ধপরিবাহী, আর এই পাশে আমরা লিখছি হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ। তাহলে দেখো পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহীগুলো কিভাবে তৈরি হয়। পি টাইপ, যদি আমরা বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে আমরা যদি বিশুদ্ধ কোনো একটা অর্ধপরিবাহীর মধ্যে বিশুদ্ধ অর্ধপরিবাহী, এই বিশুদ্ধ অর্ধপরিবাহী প্লাস যদি কোনো একটা ত্রিযোজী মৌল যুক্ত করি, ত্রিযোজী মৌল, এটা তোমাদের মনে রাখতে হবে যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর মাঝে আমরা ত্রিযোজী মানে কি, যাদের যোজনী 3, যাদের যোজনী 3 এইরকম কোনো একটা মৌল যদি যুক্ত করে দেই, আমরা বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ত্রিযোজী কোনো একটা মৌল যদি যুক্ত করে দেই, তাহলে যে অর্ধপরিবাহীটা তোমার তৈরি হবে, এই অর্ধপরিবাহীটার নাম হচ্ছে আমাদের কি বলো তো এখান থেকে, পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে পি টাইপ মানে ত্রিযোজী, মনে রাখবা পি টাইপ মানে হচ্ছে ত্রিযোজী। আর এন টাইপ বানাইতে গেলে আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে অর্ধপরিবাহী এর সাথে পঞ্চযোজী মৌল যুক্ত করতে হবে। তার মানে এই ক্ষেত্রে হলো পঞ্চযোজী মৌল। তাহলে পি টাইপ হচ্ছে ত্রিযোজী মৌল, এন টাইপ হচ্ছে পঞ্চযোজী মৌল। এখন তোমাকে জানতে হবে যে ত্রিযোজী মৌল কারা। ত্রিযোজী মৌলগুলো তোমার হচ্ছে আইটি বেগ দিয়ে মনে রাখতে পারো, অথবা ইন্ডিয়াম। দেখো ত্রিযোজী যে মৌলগুলো আছে তোমার একটা হলো ইন্ডিয়াম মানে IN ইন্ডিয়াম, তারপরে তোমার হচ্ছে থোরিয়াম TH মানে থোরিয়াম, AL অ্যালুমিনিয়াম, তারপর তোমার রয়েছে গ্যালিয়াম, তারপর তোমার হচ্ছে বোরন, তারপর তোমার হচ্ছে গ্যালিয়াম। এই যে পদার্থগুলো আছে, এই পদার্থগুলোকে তোমার বলা হয় ত্রিযোজী মৌল। তাহলে ইন্ডিয়াম, তোমাদের নামগুলো সহ মনে রাখবা। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়াম, তোমার এটা হলো ইন্ডিয়াম, এটাকে বলা হয় থোরিয়াম। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। থোরিয়াম, এটা তো বুঝোই অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে বিতে বোঝাচ্ছি আমরা বোরন, এটা হচ্ছে বোরন। আর জিএতে বোঝাচ্ছি গ্যালিয়াম। তার মানে এই পদার্থগুলোকে গ্যালিয়াম, এগুলো হচ্ছে আমাদের ত্রিযোজী মৌল। তার মানে যদি বলে যে পি টাইপ অর্ধপরিবাহীর জন্য বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে নিচের কোন মৌলটি যুক্ত করতে হবে, তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে আমাদের যে কোনো ত্রিযোজী মৌলগুলো যুক্ত করতে হবে। আর ত্রিযোজী মৌলগুলো কোনটা? ইন্ডিয়াম, থোরিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন, গ্যালিয়াম, আরও অনেকগুলো আছে। তোমরা পর্যায় সারি থেকে চাইলে আরও কতগুলো জিনিস পড়ে নিতে পারো। এগুলো সব হচ্ছে আমাদের দেখো ত্রিযোজী মৌল। আর বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে যে পঞ্চযোজী মৌল মিশ্রিত করি, সব পঞ্চযোজী মৌল কারা কারা আছে? পঞ্চযোজী মৌলগুলো আছে নাইট্রোজেন, ফসফরাস। দেখো এটা হলো নাইট্রোজেন, পি মানে হলো কি ফসফরাস। তোমরা জানো এগুলো কমন জিনিস, নাইট্রোজেন, ফসফরাস। তারপর হচ্ছে বিসমাথ, BI, এই BI বলতেছি হচ্ছে বিসমাথ, এটা হলো আমাদের বিসমাথ। তারপর হচ্ছে আমাদের SB মানে হচ্ছে অ্যান্টিমনি, যেটা আছে এটা হলো অ্যান্টিমনি। তোমরা লেখো SB মানে হচ্ছে অ্যান্টিমনি, এটা হলো আমাদের অ্যান্টিমনি, এটা অ্যান্টিমনি। আর একটা যদি আমরা উদাহরণ দিই সেটা হচ্ছে আর্সেনিক, AS মানে হচ্ছে আর্সেনিক,
এগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো হচ্ছে আর্সেনিক। তাহলে দেখো এটা তো নাইট্রোজেনের নাম লিখলাম না, এটা পি মানে ফসফরাস, এগুলো তোমরা লিখে রাখবা। তাহলে নাইট্রোজেন ফসফরাস, দেখো নাইট্রোজেন ফসফরাস বিসমাথ অ্যান্টিমনি আর্সেনিক, এগুলোকে সব বলা হয় পঞ্চযোজী মৌল। তোমরা বই থেকে আরও কিছু পঞ্চযোজী মৌলের এক্সাম্পল পড়ে নিবা। তাহলে যে সকল তোমার হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে যদি এই নাইট্রোজেন ফসফরাস বিসমাথ অ্যান্টিমনি অথবা আর্সেনিক যুক্ত করা হয়, তাহলে যে বিশুদ্ধ তোমার হচ্ছে অর্ধপরিবাহীটা তৈরি হয় তার নাম হচ্ছে আমাদের এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে আমাদের এখানে দুইটা অর্ধপরিবাহী রয়েছে, একটা হলো আমাদের এন টাইপ, একটা হচ্ছে আমাদের পি টাইপ। এখন যদি এদের মূল স্ট্রাকচারটা আমরা দেখার চেষ্টা করি, ধরো এদের মূল স্ট্রাকচারটা দেখার চেষ্টা করলে, ধরো এইখানে আমাদের আমরা হচ্ছে পুরো একটা সিলিকনের স্ট্রাকচারের ভিতরে যদি আমরা একটা সিলিকনের স্ট্রাকচার নিই, ধরো আমরা একটা স্ট্রাকচার নিচ্ছি, আমরা একটা বডি স্ট্রাকচার যদি নিই আমরা এখানে, ধরো এই চারপাশে ছিল হচ্ছে সিলিকন, পুরা ক্যালাসটা হচ্ছে সিলিকনের ক্যালাস, পুরা ক্যালাসটাই সিলিকনের অথবা জার্মেনিয়ামের হতে পারে। এখন এই সিলিকনের মাঝে আমরা ত্রিযোজী একটা মৌল ধরে অ্যালুমিনিয়ামকে যুক্ত করে দিলাম, অ্যালুমিনিয়ামকে যুক্ত করলাম। এখন তোমরা জানো যে অ্যালুমিনিয়াম এমন একটা মৌল যার যোজনী হচ্ছে 3, আর যোজনী যত রিলেশন করে তত, তার মানে অ্যালুমিনিয়ামের রিলেশন করার অ্যাবিলিটি হচ্ছে 3টা। একটা অ্যালুমিনিয়ামের দেখো চারপাশে 4টা সিলিকন আছে, কিন্তু সে রিলেশন করতে পারবে হচ্ছে 3টা রিলেশন, আর বাকিগুলো আমরা রিলেশন করিয়ে দিলাম। তার মানে দেখো এগুলো বৈধ। তার মানে কি আমাদের অ্যালুমিনিয়ামের পক্ষে কিন্তু আর বৈধ রিলেশন করা সম্ভব না। কারণ কি দেখো অ্যালুমিনিয়ামে 3টা যোজনী ছিল বা 3টা ইলেকট্রন ছিল, 3টা ইলেকট্রন দ্বারা সেই কিন্তু 3টা ব্যান্ড কিন্তু পূরণ করে ফেলছে বা 3টা রিলেশন কিন্তু ফুলফিল করে ফেলছে। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের সাথে দেখো এই সিলিকনের ঠিক এই জায়গাতে কিন্তু কোনো বন্ডিং নাই। এই বন্ডিং না থাকার কারণে এইখানে কিন্তু স্ট্রাকচারটা ব্রেক করতে পারে। এই জন্য তোমার অ্যালুমিনিয়াম চালাকভাবে যে কাজটা করে, নিজের দেহে ইলেকট্রন নাই তো কি হয়েছে, নিজের দেহে গর্ত সৃষ্টি করে। তার মানে সে একটা গর্ত বানায়, এই গর্তকে কি বলা হয়, হোল। এটাকে বলা হয় হোল অথবা বলা হয় গর্ত। এই গর্ত যখন সৃষ্টি হয়ে যায় তখন এই যে সিলিকনের যে এখানে ইলেকট্রনটা ছিল, এই ইলেকট্রনটা তোমার এইখানে জাম করে চলে আসে। তাহলে সিলিকনের এই ইলেকট্রনটা যখন অ্যালুমিনিয়ামের এই গর্তে চলে আসে তখন ব্যাপারটা কি দাঁড়ায়, এই ইলেকট্রনটা যখন এই গর্তে আসে গর্তটা ফিল আপ হয়ে যায়, বাট এইখান থেকে কিন্তু ইলেকট্রন চলে আসার কারণে এইখানে আবার কি সৃষ্টি হয়, হোল সৃষ্টি হয়। আবার সেই হোলটাকে ফিল আপ করার জন্য পার্শ্ববর্তী কোনো একটা সিলিকন থেকে আবার ইলেকট্রন আসে, যেখান থেকে ইলেকট্রন আসে সেখানে আবারও হোল সৃষ্টি হয়। তাহলে দেখো পুরো স্ট্রাকচারটার ভিতরে হোলের পিছনে দৌড়াচ্ছে কে, ইলেকট্রন। এখন ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, আর নেগেটিভ চার্জ যার পিছনে দৌড়ায় সে হবে অবশ্যই কোনো একটা পজিটিভ চার্জ। তাহলে বলো এই পুরো ঘটনাতে ইলেকট্রনের ফ্লো হচ্ছে কেন, ইলেকট্রনের ফ্লো সৃষ্টি হচ্ছে এই গর্তের কারণে। যদি গর্ত সৃষ্টি না হতো তাহলে কিন্তু ইলেকট্রনের ফ্লোটা সৃষ্টি হতো না। তার মানে আমরা পি টাইপ অর্ধপরিবাহীতে মেইন ক্যারেক্টার হচ্ছে এই গর্ত, এই হোল। সো আমরা এখানে বলতে পারি চার্জ, মুখ্য চার্জ ক্যারিয়ার যদি বলি, মুখ্য চার্জ ক্যারিয়ার এই টাইপ অর্ধপরিবাহীতে মুখ্য চার্জ ক্যারিয়ার বা বাহক, মুখ্য চার্জ বাহক বা ক্যারিয়ার যদি বলি সেটা হচ্ছে আমাদের হোল অথবা পজিটিভ চার্জ, হোল বা পজিটিভ চার্জ। এবং এটাকে গৌণ চার্জ ক্যারিয়ার যদি বলি, বাহক বলি, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন। তার মানে এখানে মূল ভূমিকাটা হচ্ছে হোলের। এখন যেহেতু তোমার হচ্ছে এখানে মূল ভূমিকাটা হোলের, এই জন্য এটাকে আমরা হোলের চার্জ যেহেতু পজিটিভ, এই জন্য এটার নামকরণ করা হয় পি টাইপ অর্ধপরিবাহী। তবে তোমাদের একটা ভুল জানা আছে, যদি বলি পি টাইপ অর্ধপরিবাহীর চার্জ কি হবে, এই পি টাইপ অর্ধপরিবাহীর চার্জ কি হবে, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। গত বছর গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে এটা আসছে, সব ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে দিয়েছে। সবাই কমেন্টসে জানাও তো এই পি টাইপ অর্ধপরিবাহীর চার্জ কি হবে। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে পি টাইপ অর্ধপরিবাহী চার্জ কি হবে। এটা সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে পি টাইপ অর্ধপরিবাহী চার্জ কি হবে। এমডি সালাউদ্দিন বলছে একটা চার্জ বলছে, বাকিরা সবাই একটু বলো যে পি টাইপ অর্ধপরিবাহী চার্জ কি হবে, যা মনে আসে বলো। রাফি বলছে, শুভ্রদেব বলছে, বাকিরা সবাই বলো। আব্দুল্লাল মারুফ বলছে, প্রান্তরয় বলছে, সুমাই আক্তার বলছে। হ্যাঁ, তোমরা সবাই বলছো প্লাস বা মাইনাস,
কিন্তু যারা যারা কমেন্টস করছো তোমরা সবাই ভুল কমেন্টস করছো। তার মানে কি তোমাদের একাডেমিক বেসিক একদম জিরো। দেখো এখানে এই পি টাইপ, আমি এর নাম পি টাইপ বলে যে এটা চার্জ পজিটিভ, ব্যাপারটা এরকম না। এইখানে দেখো এইখানে সামগ্রিকভাবে চার্জ কত হয়, এই গর্তের মধ্যে যখন ইলেকট্রনটা ঢুকে যায় তাহলে এই গর্তটা কি ছিল পজিটিভ চার্জ, আর এর মধ্যে যখন একটা ইলেকট্রন ঢুকে পড়ে তাহলে ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ। পজিটিভ আর নেগেটিভ মিলে জিনিসটা কি হয়ে যায় বলো তো, নিউট্রালাইজড হয়ে যায়। আবার ধরো এইখান থেকে যে ইলেকট্রন সরে গর্ত সৃষ্টি হয়, এই গর্তের মধ্যে কি করে পার্শ্ববর্তী কোনো সিলিকন থেকে আবারও ইলেকট্রন চলে এসে ওই গর্তটারে ফিল আপ করে। তাহলে গর্ত আর ইলেকট্রন মিলে বারবার চার্জটা নিউট্রালাইজড হয়ে যাচ্ছে। তার মানে এই পি টাইপের সামগ্রিক অর্থে কোনো চার্জ নাই, এই পি টাইপের সামগ্রিক অর্থে কোনো চার্জ নাই। তার মানে পি টাইপ যদি বলি, পি টাইপ এটা হলো নিরপেক্ষ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ এটা হলো নিরপেক্ষ। গত বছর গুচ্ছে এটা আসছিল, সবাই ভুল করছে যে পি টাইপ শুধু পি টাইপ নয়, এন টাইপও নিরপেক্ষ। পি টাইপ এন টাইপ এদের কোনো চার্জ নাই, এরা হলো নিউট্রাল, এরা হচ্ছে নিউট্রাল। পি টাইপ এবং এন টাইপ দুইটাই হচ্ছে নিউট্রাল বা চার্জ নিরপেক্ষ। তাইলে আমরা বানাইলাম কেন, বানাইলাম কারণ আছে, একটু পরে কাজে লাগবে আমাদের। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা যে পি টাইপ কেন চার্জ নিরপেক্ষ, একটু সবাই কমেন্ট সেকশনে জানাও। পি টাইপ চার্জ নিরপেক্ষ এটা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও দ্রুত। একটু দ্রুত কমেন্ট সেকশনে কমেন্টস করো। ওকে, তাহলে তোমরা এটা সবাই একটু মাথায় রাখতে হবে যে পি টাইপের সামগ্রিক অর্থে কোনো চার্জ নাই, কারণ এখানে হোল আর ইলেকট্রন সংখ্যাটা সমান থাকার কারণে এখানে কোনো চার্জ সৃষ্টি হতে পারে না। আবার আমরা যদি এন টাইপ অর্ধপরিবাহীতে যাই, এন টাইপ অর্ধপরিবাহীতে দেখো আমরা এইখানে যদি একটা মৌল নেই, তার মানে আমরা মৌলগুলো স্ট্রাকচারটা এঁকে নিচ্ছি। তাহলে ধরো চারপাশে আমাদের সিলিকন নিলাম, এইখানে আমরা সিলিকন নিলাম, এইখানে আমরা সিলিকন নিলাম, আর মাঝখানে ফসফরাস নিলাম। সো দেখো আমরা বন্ডিংগুলো দেখো, ফসফরাসের যদি নিই 5, তার মানে এখানে রিলেশন 5টা করতে পারে, রিলেশন করার এবিলিটি হচ্ছে 5। দেখো মাঝখানে তুমি ফসফরাস নিয়েছো, কিন্তু ফসফরাসের রিলেশন করার এবিলিটি হচ্ছে 5টা, কিন্তু সে রিলেশন করতে পারে কয়টা বলো তো আমাদের, এখানে করতে পেরেছে কয়টা আমাদের 4টা, আর রিলেশন করার মতো কেউ নাই। দেখো ফসফরাস রিলেশন করতে পারে 5টা, তার এবিলিটি আছে 5টা, বাট চারপাশে সিলিকন আছে তোমার নায়িকা আছে 4টা, তার রিলেশন কীভাবে করবে? এখন এই যে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রনই সব তোমার হচ্ছে ধ্বংসের মূল। এই একটা ইলেকট্রন কি করবে, যখন ইলেকট্রনটা দেখতেছে তার রিলেশন করার সামর্থ্য থাকা সত্ত্বেও আর রিলেশন করতে পারছে না, তখন এ কি করবে? এই দেখো সিলিকনের এই সকল কিন্তু এগুলো কিন্তু বৈধ সম্পর্ক, তার মানে এই সকল জায়গায় কিন্তু অলরেডি সিলিকন অন্য একটা সিলিকনের সাথে বা ফসফরাসের সাথে একটা বৈধ রিলেশন করে আছে। কিন্তু এই ইলেকট্রনটা কি করবে, তখন এই বৈধ রিলেশনের মধ্যে যে কোনো একটা রিলেশনে আঘাত করবে, আঘাত করে সে বৈধ রিলেশনগুলোকে ভেঙে ফেলবে। তার মানে দেখো এই ইলেকট্রনটা যদি তোমার হচ্ছে এই বৈধ রিলেশনে ফোর্স করে ইলেকট্রনটারে যদি সরায়া দেয়, সরায়া দিয়ে এখানে একটা কি তৈরি করবে বলো তো আমাদের, গর্ত তৈরি করবে, এবং এই গর্তের মাঝে এই ইলেকট্রনটারে বসায় দিবে। আবার এইখান থেকে যে ইলেকট্রনটারে সরায় দিবে, সে আবার পার্শ্ববর্তী কোনো বৈধ সম্পর্কে আঘাত করে সেখানে হোল বানাবে এবং সেই হোলের মধ্যে ইলেকট্রনটা বসে যাবে। সো এইভাবে দেখো পুরো স্ট্রাকচারটার ভিতরে এই যে একটা ইলেকট্রন ছিল, এই একটা ইলেকট্রনের কারণে পুরো স্ট্রাকচারটার ভিতরে কিন্তু বারবার বন্ডিং ক্রিয়েট হচ্ছে। এই একটা ইলেকট্রন কি করে, সে পার্শ্ববর্তী কোনো সিলিকন বা পার্শ্ববর্তী সিলিকনের যে বন্ডিংকৃত বা বন্ধনকৃত ইলেকট্রনগুলো আছে, এই বন্ধনকৃত ইলেকট্রনগুলোর সাথে একটা সম্পর্ক করার জন্য প্রেসারাইজড করে এবং গর্ত সৃষ্টি করে, এবং সেই গর্তের ভিতরে নিজের ইলেকট্রনটাকে স্থান দিয়ে দেয়, এবং স্থান দিয়ে সে নিজেকে নিউট্রালাইজড করে ফেলে, এবং সেখান থেকে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা পার্শ্ববর্তী আবার কোনো একটা সিলিকনকে আঘাত করে এবং সেখানেও একটা হোল বানায়, সেখানেও নিজেকে অবস্থান করে নিজেকে নিউট্রালাইজড করে ফেলে। এভাবে এই পুরো ক্লাসটার ভিতরে এই ইলেকট্রনটা অনেক ধরনের অবৈধ সম্পর্ক করার চেষ্টা করে, যার কারণে তোমার হচ্ছে এটাতে মূল চার্জ হচ্ছে ইলেকট্রন। সো এইখানে আমরা যদি মুখ্য চার্জের কথা বলি, এটার জন্য মুখ্য চার্জ
চার্জ, এটার জন্য মুখ্য চার্জ, পুরা ঘটনা ঘটাচ্ছে ইলেকট্রন, সো এটার জন্য মুখ্য চার্জ হচ্ছে আমাদের ইলেকট্রন, এটার জন্য মুখ্য চার্জ হচ্ছে ইলেকট্রন। এবং গৌণ চার্জ যদি বলি আমরা, গৌণ চার্জ যেহেতু ইলেকট্রন গর্তের পিছনে ছুটে, এই জন্য এটার গৌণ চার্জ হচ্ছে আমাদের হোল। দেখো এটার মুখ্য চার্জ ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, এই জন্য এটা নামকরণ করা হয়েছে এন টাইপ, এটা নামকরণ করা হয়েছে এন টাইপ, আর গৌণ চার্জ হচ্ছে হোল বা পজিটিভ। তাহলে দেখো আমাদের পি টাইপের মুখ্য চার্জ হচ্ছে হোল পজিটিভ, এই জন্য নামকরণ করা হয়েছে পজিটিভ টাইপ অথবা পি টাইপ। আর এন টাইপের মুখ্য চার্জ হচ্ছে ইলেকট্রন নেগেটিভ, এই জন্য নামকরণ করা হচ্ছে নেগেটিভ টাইপ অথবা এন টাইপ। কিন্তু এই এন টাইপটাও কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না, তার মানে এন টাইপ যেটা আছে এই এন টাইপটাও তোমার হলো চার্জ নিরপেক্ষ, সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ, কারণ এটাও তোমার কি করে না, বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে আমরা আজকের ক্লাসে যা শিখলাম সেটা হচ্ছে পি টাইপ কিংবা এন টাইপ তোমার কোনোটাই বিদ্যুৎ পরিবহন করে না, পি টাইপ কিংবা এন টাইপ কোনোটাই বিদ্যুৎ পরিবহন করে না, কারণ এখানে সামগ্রিক অর্থে চার্জ বহন করার মতো কেউ থাকে না, চার্জ বহন করার মতো কেউ থাকে না। দিন শেষে নিউট্রালাইজড হয়ে যায়, যতগুলো ইলেকট্রন যতগুলো হোল তার কম্বিনেশনের ফলে তারা একদম নিউট্রালাইজড হয়ে যায়, যার ফলে এখান থেকে কোনো ধরনের ইলেকট্রন ফ্লো করার এবিলিটি অর্জন করে না। এই কারণে পি টাইপ বলো অথবা এন টাইপ বলো, এটা কখনোই বিদ্যুৎ পরিবাহী নয় এবং এরা নিরপেক্ষ হিসেবে কাজ করে। সো তোমরা যারা ক্লাস করছো সবাই বুঝতে পেরেছো কিনা পি টাইপ আর এন টাইপের ব্যাপারটা, একটু কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দাও। পি টাইপ এবং এন টাইপের ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। যেতে হবে বহুত দূর, পড়া আছে অনেক, তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা পি টাইপ আর এন টাইপ ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা। তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে বলে দাও যে পি টাইপ এবং এন টাইপ বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, সবাই বলেছে ক্লিয়ার। ওকে, এখন আমরা এই পি টাইপ আর এন টাইপ বানাইলাম, কিন্তু এদেরকে দিয়ে জীবনকে চেঞ্জ করতে পারলাম না, কোনো কাজে লাগাইতে পারলাম না, তাহলে কি হবে? তাহলে আমরা অবশ্যই কোনো একটা কাজ করতে হবে, এদেরকে দিয়ে আমরা কাজকর্ম করব। সো যখন আমরা কাজ করতে পারলাম না তখন আমরা বানাবো পি এন জাংশন। তখন আমরা বানাবো কি বলতো, আমাদের পি এন জাংশন। সো পি এন জাংশন কি, যে একটা পি টাইপ এবং একটা এন টাইপ অর্ধপরিবাহীকে, ধরো এটা হচ্ছে পি টাইপ আর এটা হলো এন টাইপ, এই পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী দুইটাকে যখন একত্রে আমরা অ্যাড করে দেই তখন একে বলা হয় পি এন জাংশন। পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীকে একত্রে যুক্ত করে দেওয়া হলে এদেরকে কি বলা হয়, আমাদের পি এন জাংশন। আর এই পি এন জাংশনের অপর নাম হচ্ছে আমাদের ডায়োড। কি বলা হয়, আমাদের ডায়োড বলা হয়। কেন ডায়োড বলা হয়? কারণ এর পা হলো দুইটা, এটা একটা পা, এটা একটা পা, এই দুই পাওয়ালা যন্ত্র হওয়ার কারণে এর নাম হচ্ছে ডায়োড। দুই পাওয়ালা যন্ত্রের কারণে এর নাম হচ্ছে আমাদের ডায়োড। তাহলে খেয়াল করে দেখো, এখানে পি টাইপ আর এন টাইপের ক্ষেত্রে যখন আমরা একত্রে কম্বাইন করে ফেললাম তখন তার নাম হয়ে গেল পি এন জাংশন অথবা হচ্ছে আমাদের ডায়োড। এটার যে ডায়োডের প্রতীক যদি বলি তাহলে এটা হচ্ছে আমাদের ডায়োডের প্রতীক, এটা হচ্ছে আমাদের ডায়োডের প্রতীক। তারপরে মোটা প্রান্ত মানে পি আর চিকন প্রান্ত মানে হচ্ছে এন, তার মানে এটাই হচ্ছে ডায়োড। যদি বলে যে পি এন নিচের কোনটি ডায়োড অথবা ডায়োডের প্রান্ত কয়টা, পা কয়টা, তাহলে মনে রাখবো ডায়োডের পা হচ্ছে আমাদের দুইটা। কেমন? এবং এই ডায়োডের ব্যবহার কি, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ডায়োডের ব্যবহার যেটা আছে বা পি এন জাংশনের যে ব্যবহারটা আছে, এই ব্যবহারটা হচ্ছে কি, একটু খেয়াল করে দেখো যে এটা হচ্ছে রেকটিফায়ার হিসেবে কাজ করে। রেকটিফায়ার অথবা রেকটিফায়ারের বাংলা হচ্ছে একমুখী কারক। একমুখী কারক হিসেবে ব্যবহৃত হয়, একমুখী কারক হিসেবে ব্যবহৃত হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি রেকটিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। রেকটিফায়ার হিসেবে ব্যবহৃত হয় পি এন জাংশন অথবা ডায়োড। রেকটিফায়ার হিসেবে ব্যবহৃত হয় পি এন জাংশন অথবা কি বলতো আমাদের ডায়োড। এটা হচ্ছে আমাদের পি এন জাংশনের ব্যবহার, রেকটিফায়ার। এবং রেকটিফায়ারের একমুখী কারকের মানে কি, তার মানে আমরা যদি এটার ইনপুট একটা এসি সিগন্যাল দিই, তার মানে এইখানে যদি কোনো একটা তোমার হচ্ছে ডায়োডের আমরা ছবি আবার যদি আঁকি, তার মানে এই ডায়োডের কাজ হচ্ছে আমরা এটার ইনপুট দিব, মানে এটার ইনপুট যেটা আছে ইনপুট দিব একটা এসি সিগন্যাল। তোমরা জানো যে এসি সিগন্যালটা হচ্ছে কি, এসি সিগন্যাল যেটা এটা হলো একটা অভিমুখী, এটা হলো একটা অভিমুখী কারেন্ট। যদি আমরা
এই ডায়োডের মধ্যে এটাকে ইনপুট দিয়ে দেই এসি সিগন্যালটাকে, তাহলে সে আউটপুট হিসেবে একটা ডিসি সিগন্যাল দেয়, একটা ডিসি সিগন্যাল আমাদের কনভার্ট করে দেয়। তোমরা জানো এসি সিগন্যালের যে গ্রাফটা এরকম হয়, এগুলো এমসিকিউতে কিন্তু আসতে পারে। এটা একটা এসি সিগন্যালের গ্রাফ বা ডিসি সিগন্যালের গ্রাফটা হবে জাস্ট এক্স অক্ষের সমান্তরাল, এটা হলো একটা ডিসি সিগন্যালের গ্রাফ। তাহলে দেখো যে এই ডায়োডের ভিতরে আমরা যদি কোনো একটা এসি সিগন্যাল মানে হচ্ছে উভমুখী কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ, যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটে, এমন একটা কারেন্টের ইনপুট দিলে আমাদের এই ডায়োডটা কি করে, তার মূল মেকানিজমটা হচ্ছে যে এই এসি কারেন্টটাকে বা এসি সিগন্যালটাকে সে একটা ডিসি সিগন্যালে কনভার্ট করে দেয়। তার মানে এই যে দিক পরিবর্তী প্রবাহগুলোকে সে একমুখী প্রবাহে কনভার্ট করে। এই যে কাজটা করার জন্য তোমার ডায়োডটা ব্যবহার করা হয়। এই জন্য ডায়োডটাকে বলা হয় রেকটিফায়ার অথবা একমুখী কারক, কারণ এটা একটা যন্ত্রের নাম। আর এই পুরো প্রসেসের নাম হলো রেকটিফিকেশন অথবা একমুখীকরণ। সবাই আশা করি এই প্রসেসটা বুঝতে পেরেছো কিছুটা। তাহলে এটা তোমাদের লাগবে যে এখন রেকটিফায়ার বা একমুখী কারক হিসেবে কে ব্যবহৃত হয়। এখন দেখো আমরা পিএন জাংশন যেটা পড়লাম বা ডায়োড যেটা পড়লাম, এই ডায়োডটা দুই ধরনের যোগ রয়েছে। এখন আমরা বায়াসিং শিখবো যে কীভাবে বায়াসিং করতে হয়, বায়াসিংগুলো নিয়ে আমরা কাজ করব। বায়াসিং বলতে আসলে কি বোঝায়? বায়াসিং বলতে বোঝায় যে তোমাদের যে পিএন জাংশনের সাথে বিদ্যুতের একটা কানেকশন দেওয়া, বিদ্যুতের একটা সংযুক্তকরণ করা, এটাকে বলা হয় বায়াসিং। সো আমরা এখন বায়াসিং নিয়ে কাজ করব। আমি আগেই বলছি বায়াসিং মানে পিএন জাংশনের সাথে বিদ্যুতের কানেকশন দেওয়া, এটাকে বলা হয় বায়াসিং। এখন আমাদের এই পিএন জাংশনকে দুই ধরনের বায়াসিং করা সম্ভব। একটা হচ্ছে আমাদের সম্মুখ বায়াস, একটা হচ্ছে আমাদের দেখো সম্মুখ বায়াসিং, একটা হচ্ছে আমাদের সম্মুখ বায়াসিং, আরেকটা হচ্ছে আমাদের পশ্চাৎ বায়াসিং। সম্মুখ বায়াসিং আর একটা হচ্ছে আমাদের পশ্চাৎ বায়াসিং। তোমার হচ্ছে অথবা তোমার যে সম্মুখ আর পশ্চাৎ, এই দুটো বায়াসিং নিয়ে আমরা শিখবো। আর সম্মুখ বায়াসিং কি? তাহলে ধরো আমরা পিএন জাংশনে, ধরো এটা একটা পিএন জাংশন, এই পিএন জাংশনে ধরো এটা হলো পি টাইপ, এটা হচ্ছে আমাদের পি টাইপ, আর এটা মনে করো এন টাইপ। পি টাইপ এবং এন টাইপের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটার নাম হলো ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার। তার মানে পি আর এন টাইপের মাঝে যে ফাঁকা জায়গাটা থাকে, এই ফাঁকা জায়গাটার নাম কি বলছে? ডিপ্লেশন লেয়ার। কেমন? তাহলে দেখো পি টাইপে তোমরা জানো পি টাইপের মূল হচ্ছে আমাদের হোল, তাহলে এগুলো হচ্ছে মূল হচ্ছে হোল, এবং এর মাঝখানে আর এন টাইপের মূল হচ্ছে আমাদের ইলেকট্রন, এগুলোর মূল হচ্ছে আমাদের ইলেকট্রন। সো আমরা ইলেকট্রনগুলো আঁকলাম, এগুলো সব হচ্ছে আমাদের ইলেকট্রন। কিন্তু পি টাইপের মাঝে কিন্তু সামান্য পরিমাণ কি থাকে বলো তো? ইলেকট্রন থাকবে, এবং এখন সামান্য পরিমাণ হোল থাকবে। সো এই পি এন জাংশনের পি প্রান্তকে যদি আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তে যুক্ত করি, এন প্রান্তকে যদি আমরা ব্যাটারির কোন প্রান্তে বলো তো? আমরা নেগেটিভ প্রান্তে যুক্ত করি, তাহলে যে বায়াসিংটা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের সম্মুখ বায়াসিং। তাহলে সম্মুখ বায়াসিং সহজ, পি মানে পজিটিভ যুক্ত করবা পজিটিভে, এন মানে নেগেটিভ যুক্ত করবা নেগেটিভে, সেম পি পজিটিভ এন নেগেটিভ। তাহলে যে বায়াসিংটা তৈরি হয় সেই বায়াসিংটাকে বলা হয় আমাদের সম্মুখ বায়াসিং। তাহলে পি পজিটিভ এন নেগেটিভ, তার মানে সেম ভাবে তুমি যদি যুক্ত করো তাহলে যে বায়াসিং তৈরি হয় সেই বায়াসিং এর নাম হলো আমাদের সম্মুখ বায়াসিং। এবং সম্মুখ বায়াসিং এর ক্ষেত্রে দেখো, যেহেতু পি প্রান্তটা পজিটিভ প্রান্তে যুক্ত করছো আর এটার প্রান্ত হলো পজিটিভ, এই পজিটিভ প্রান্ত আর পি প্রান্তে আছে হোল, হোলগুলো পজিটিভের সাথে মারামারি করে, বিকর্ষিত হয়, যার ফলে এই পজিটিভ চার্জ যখন হোলগুলোকে ধাক্কা দেয়, যার ফলে তোমার হোলগুলো আর এখানে থাকতে পারে না, হোলগুলো তোমার পি প্রান্ত থেকে ধাক্কা ফিল করে, এবং দেখো এই পাশ থেকে ধাক্কা দিচ্ছে, যার ফলে যখন এটা ধাক্কা দেয়, ধাক্কা দিলে মাঝখানে ডিপ্লেশন লেয়ারটা কমে যাবে, এই পাশ থেকে ধাক্কা দেওয়ার কারণে ডিপ্লেশন লেয়ার কমে যাবে, এবং পি প্রান্তে থাকা হোলগুলো ডিপ্লেশন লেয়ার অতিক্রম করে এন প্রান্তের মাধ্যমে কোথায় চলে আসছে বলো তো? আমাদের নেগেটিভ প্রান্তে চলে আসছে। তার মানে হোলগুলো কিন্তু প্রবাহিত হচ্ছে। আবার এন প্রান্তকে যেহেতু ব্যাটারি নেগেটিভ প্রান্তে যুক্ত করছো, এটা হলো নেগেটিভ প্রান্ত, আর এন প্রান্ত মানে থাকে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ নেগেটিভ যুক্ত করছো নেগেটিভ প্রান্তে, তাহলে নেগেটিভ প্রান্তের হওয়ার কারণে ইলেকট্রনকে বাধাগ্রস্ত করবে, বিকর্ষিত করবে, যার ফলে ইলেকট্রনগুলো নেগেটিভ প্রান্ত দ্বারা বিকর্ষিত হয়ে তোমার হচ্ছে ডিপ্লেশন লেয়ার বা তোমার পি প্রান্তের দিকে দৌড় দিবে। তাহলে এই পি প্রান্তের দিকে দৌড় দিচ্ছে, তাহলে দেখো পি প্রান্তের হোলগুলো পজিটিভ চার্জ দ্বারা বিকর্ষিত হয়ে পি প্রান্ত থেকে এন এর দিকে দৌড়াচ্ছে, আর এন প্রান্তে থাকা ইলেকট্রনগুলো নেগেটিভ প্রান্ত দ্বারা বিকর্ষিত হয়ে এন প্রান্ত থেকে পি এর দিকে দৌড়াচ্ছে। হোল দৌড়ায় এন এর দিকে, ইলেকট্রন দৌড়ায় পি এর দিকে, যার কারণে পুরো সিস্টেমটার ভিতরে ইলেকট্রন এবং হোলের কিন্তু ফ্লো সৃষ্টি হয়ে গিয়েছে। আর এই কারণে এই অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে, এবং এই অবস্থায় কি করবে? আমাদের
আমাদের বিদ্যুৎ পরিবহন করবে। তাহলে সম্মুখ বায়াসিং, যখন পিএন জাংশনটা সম্মুখ বায়াসিং অবস্থায় থাকে তখন কিন্তু বিদ্যুৎ পরিবহন করে। পিএন জাংশন যখন সম্মুখ বায়াসিং থাকে তখন কিন্তু তোমার তড়িৎ প্রবাহ চলে বা বিদ্যুৎটা প্রবাহিত হয়। এবং এইখানে মাঝখানে যে ডিপ্লেশন লেয়ারটা আছে, এই যে ডিপ্লেশন লেয়ার, এই ডিপ্লেশন লেয়ারটা কিন্তু অনেক কম হয় বা অনেক পাতলা হয়। ডিপ্লেশন লেয়ারটা খুব পাতলা হবে। আচ্ছা, তাহলে সম্মুখ বায়াসিং সম্পর্কে আমরা যা যা শিখলাম, সম্মুখ বায়াসিং এর ক্ষেত্রে ইলেকট্রনের ফ্লো হবে এবং এই ক্ষেত্রে কারেন্টটা পাওয়া যায় মিলি অ্যাম্পিয়ার এককে। এই ক্ষেত্রে কারেন্ট পাওয়া যায় মিলি অ্যাম্পিয়ার এককে পাওয়া যায় এবং এখানে ডিপ্লেশন লেয়ারটা খুব কি হবে বলো তো, আমাদের পাতলা হবে। সো তোমরা একটু কমেন্ট সেকশনে বলো যে আমরা এটা বুঝতে পেরেছি কিনা, সম্মুখ বায়াসিংটা বুঝতে পেরেছি কিনা। সবাই একটু কমেন্ট সেকশনে বলো যে সম্মুখ বায়াসিংটা বুঝতে পেরেছি কিনা। এটা তোমাদের রিটেনও আসতে পারে যে সম্মুখ বায়াসিং ব্যাখ্যা করো, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য আসতে পারে, অথবা তোমাদের এমসিকিউ আসতে পারে এখান থেকে যে তোমার সম্মুখ বায়াসিংয়ে পি প্রান্ত কার সাথে যুক্ত করতে হবে, এন প্রান্ত কার সাথে যুক্ত করতে হবে, ডিপ্লেশন লেয়ার কেমন হবে, এই জিনিসগুলো আসতে পারে। ওকে, সবাই বুঝতে পেরেছে। এখন আমরা যদি প্রচ্ছদ বায়াসিংয়ে যাই, তাহলে প্রচ্ছদ বায়াসিংয়ের জন্য যেটা হবে, প্রচ্ছদ বায়াসিংয়ের জন্য খেয়াল করে দেখো যে এইখানে ডিপ্লেশন লেয়ারটা একটু বড় করে রাখতে হবে। এখানে ডিপ্লেশন লেয়ার বড় করে রাখলাম আমরা, এই ক্ষেত্রে ডিপ্লেশন লেয়ার বড় হবে। এটা হলো পি প্রান্ত, এটা হলো এন প্রান্ত। পি কে আমরা উল্টা যুক্ত করব নেগেটিভের সাথে, আর এন কে যুক্ত করব আমরা পজিটিভের সাথে, যুক্ত করে দিলাম। তোমরা জানো পি প্রান্ত মানে হচ্ছে আমাদের হোল, সো পি প্রান্ত মানে হচ্ছে আমাদের হোল আছে এখানে, এন হোল আছে, আর এন প্রান্ত মানে তোমার হচ্ছে ইলেকট্রন, এন প্রান্ত মানে হচ্ছে ইলেকট্রন। ও আচ্ছা, তোমার হচ্ছে এখানে আগের যেগুলো আছে এগুলো তোমার হোলগুলো এইদিকে যাবে আর ইলেকট্রনগুলো এইদিকে যাবে, উল্টা দিকে আকর্ষণ বিকর্ষণ করবে। আর এখানে যে ব্যাপারটা হচ্ছে পিএন এর তোমার এই প্রান্ত হলো হোল, এই প্রান্ত হচ্ছে ইলেকট্রন, আর এই প্রান্তে কিছু পরিমাণ কিন্তু ইলেকট্রন থাকবে, আর এই প্রান্তে কিছু পরিমাণ কি থাকবে, আমাদের হোল থাকবে। সো আমরা এঁকে ফেললাম, এঁকে ফেলার পরে এখন হচ্ছে আমরা বিদ্যুতের কানেকশন দেওয়ার ফলে যে ব্যাপারটা হয়, যেহেতু পি প্রান্তে পজিটিভ চার্জ আছে তাকে যুক্ত করছে নেগেটিভের কাছে, তাহলে পজিটিভ নেগেটিভের প্রতি একটা টান ফিল করবে, যার ফলে এই হোলগুলো আর পি প্রান্তে থাকতে পারবে না। সে নেগেটিভ প্রান্তের টানের কারণে নেগেটিভ প্রান্তের দিকে ছুটে যাবে, নেগেটিভ প্রান্তের দিকে ছুটে যাবে। তার মানে হোলগুলো পি প্রান্ত থেকে কি এদিকে চলে আসার চেষ্টা করবে, আর ইলেকট্রন যেগুলো আছে গরিব ইলেকট্রন, এই গরিব ইলেকট্রনগুলো সংখ্যায় খুব কম হওয়ার কারণে সেগুলো চাইবে ডিপ্লেশন লেয়ার ভেদ করে যাওয়ার জন্য, কিন্তু এই ডিপ্লেশন লেয়ারটা অনেক বড়, অনেক পুরুত্ব বেশি হয়, যার ফলে ডিপ্লেশন লেয়ার ভেদ করে ইলেকট্রনগুলো ওই পাশে যেতে পারে না, কারণ সংখ্যা গরিষ্ঠ চার্জগুলো বা তোমার হচ্ছে ম্যাক্সিমাম চার্জগুলো কিন্তু এই পাশে চলে আসতেছে, আর এই ইলেকট্রনগুলো কিন্তু ওই পাশে যাওয়ার মতো তাদের কোনো তেমন এনার্জি নাই। সিমিলারলি এন টাইপের যে ইলেকট্রনগুলো আছে, যেহেতু এন প্রান্তটা ব্যাটারির পজিটিভ প্রান্তে যুক্ত করেছো, এখানে পজিটিভ প্রান্তে যুক্ত করার কারণে এন প্রান্তের ইলেকট্রনগুলো তোমার পজিটিভের প্রতি একটা আকর্ষণ ফিল করে, আর আকর্ষণ ফিল করে সবগুলো ইলেকট্রন দেখা যায় যে ইলেকট্রনগুলো তোমার পজিটিভ প্রান্তে চলে আসে, যার ফলে দেখো হোলগুলো এই দিকে চলে আসতেছে আর ইলেকট্রনগুলো এই দিকে যাচ্ছে, কেউ কিন্তু ডিপ্লেশন লেয়ার ভেদ করে চলে যাচ্ছে না বা যায় না, এই কারণে এই অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। তার মানে আমাদের সম্মুখ বায়াসিং এর ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন করে, এটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে, আর এটার ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন করে না, এটার ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন করে না, সামান্য পরিমাণ করতে পারে, সাধারণত মাইক্রো এম্পিয়ার এককে করে, যেটা খুবই অল্প পরিমাণ, আর এটাতে বিদ্যুৎ পরিবাহিত হয় মিলি এম্পিয়ার এককে। তাহলে দেখো আমাদের সম্মুখ বায়াসিং আর পশ্চাৎ বায়াসিং এর ব্যাপারটা শেষ। সো এখানে দেখো আমাদের এইখানে যে ডিপ্লেশন লেয়ারের যে ব্যাপারটা দেখাইলাম, সম্মুখ বায়াসিং আর পশ্চাৎ বায়াসিং এর ব্যাপারটা দেখাইলাম। বলো সম্মুখ বায়াসিং পশ্চাৎ বায়াসিং এর ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? একদম বেসিক থেকে শিখাইলাম যেন তোমাদের জিনিসগুলো ভুল না হয়। একটু আমাকে জানাও যে তোমরা এটুকু বুঝতে পেরেছো কিনা। খুব দ্রুত কমেন্টস করো, খুব দ্রুত কমেন্টস করো, সবাই বুঝতে পেরেছো কিনা। তাহলে আমাদের সম্মুখ বায়াসিং এবং পশ্চাৎ বায়াসিং এর ব্যাপারটা কিন্তু আমাদের শেষ। এখন আমরা এই সম্মুখ বায়াসিং এবং পশ্চাৎ বায়াসিং এর একটা গ্রাফ শিখবো, গ্রাফ নিয়ে কাজ করব আমরা। সম্মুখ বায়াসিং এবং পশ্চাৎ বায়াসিং এর আমরা গ্রাফ নিয়ে কাজ করব। গ্রাফটা হচ্ছে দেখো, এটাকে বলা হয় তোমার হচ্ছে ভিআই গ্রাফ, ভিআই গ্রাফ বলা হয় সম্মুখ বায়াসিং তোমার ডায়োডের ভিআই গ্রাফ। এই গ্রাফ থেকেও তোমাদের প্রশ্ন হয়। এটা হলো ভিএফ, এটা হলো আইএফ, এটা হলো ভিআর, এটা হলো আইআর, এটা হচ্ছে মিলি এম্পিয়ার লেখো, এটা হলো মাইক্রো এম্পিয়ার লেখো, এটাকে লেখো সম্মুখ বায়াসিং, সম্মুখ বায়াসিং, আর এটা হলো পশ্চাৎ বা ফরওয়ার্ডিং বায়াসিং,
পশ্চাৎ বায়াসিং। তাহলে এই যে গ্রাফটা আমরা আঁকলাম, এই গ্রাফটাকে বলা হয় তোমার হচ্ছে ডায়োডের গ্রাফ অথবা ডায়োডের ভিআই গ্রাফ, যেখানে সম্মুখ বায়াসিং আর পশ্চাৎ বায়াসিং সম্পর্কে আলোচনা করা আছে। হ্যাঁ, এইখান থেকে তোমাদের যে জিনিসগুলো একটু বুঝতে হবে, তোমার হচ্ছে মাজহারুল ইসলাম রাফি বলছে পশ্চাৎ বায়াসিং কি কারেন্ট পরিবহন করে? আসলে পশ্চাৎ বায়াসিংটা কারেন্ট পরিবহন করে, কিন্তু খুব অল্প পরিমাণ, সাধারণত সেটা মাইক্রো অ্যাম্পিয়ার এককে, এই জন্য সেটাকে ইগনোর করা হয়। কারণ এই যে কিছু পরিমাণ দুষ্ট ইলেকট্রন থাকে, যারা থাকে, এই দুষ্ট ইলেকট্রনগুলো তোমার হচ্ছে বা দুষ্ট হোল যারা আছে তারা অল্প অল্প করে পরিবহন করে, যার কারণে এখানে সামান্য পরিমাণ বিদ্যুতের একটা ফ্লো হয়। কিন্তু এটা খুবই ক্ষুদ্র এককে হওয়ার কারণে সেটাকে আমরা ইগনোর করি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বিদ্যুৎ পরিবহন করে কিনা, তাহলে অবশ্যই আনসার লিখবা না, করে না। আচ্ছা, সো আমাদের এইখান থেকে যে ব্যাপারটা দেখো, এই যে এইখান থেকে জানো, দেখো আমাদের এই ফরওয়ার্ডিং ভোল্টেজ যখন প্রয়োগ করতেছি আমরা, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু দেখো ফরওয়ার্ডিং ভোল্টেজ প্রয়োগ করার পরেও কোনো পরিমাণ কিন্তু আমাদের সম্মুখ বায়াসের কারেন্ট পাওয়া যায় নাই। কারণ দেখো আমরা পড়েছিলাম যে অর্ধপরিবাহী পদার্থগুলোর জন্য ইলেকট্রন পরিবাহী করার জন্য তাকে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যাওয়া লাগে, আর যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যাওয়ার জন্য তার মিনিমাম একটা এনার্জি দরকার। সেটা বলছি তোমাদের 1.1 ইলেকট্রন ভোল্টের মতো, মানে কোনো ইলেকট্রন যতক্ষণ না পর্যন্ত 1.1 ইলেকট্রন ভোল্ট শক্তি অর্জন করে ততক্ষণ পর্যন্ত ওই পদার্থগুলো কিন্তু তোমার বিদ্যুৎ পরিবহন উপযোগী হবে না। এই জন্য প্রথমে দেখো এইখান থেকে এই পর্যন্ত কিন্তু ভোল্টেজ দেওয়া সত্ত্বেও এই পদার্থ তোমার হচ্ছে কোনো ধরনের বিদ্যুতের প্রবাহ দেয় নাই, কিন্তু যখনই এই প্রান্ত চলে গেছে তখন ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্টের মান কিন্তু তোমরা অনেক বেশি বেশি পাচ্ছ। সো আমাদের এটা মনে রাখতে হবে যে এইখান থেকে এই পর্যন্ত, তার মানে এই পয়েন্টটাকে বলে সম্পৃক্ত ভোল্টেজ, এটার নাম হচ্ছে সম্পৃক্ত ভোল্টেজ। তাহলে যেই পরিমাণ ভোল্টেজ দিলে একটা সেমিকন্ডাক্টরের কারেন্টের ফ্লো সৃষ্টি হয়ে যায়, সেই পরিমাণ ভোল্টেজটাকে আমরা সম্পৃক্ত ভোল্টেজ বলতে পারি। তার মানে এই পরিমাণ ভোল্টেজ না পাওয়া পর্যন্ত একটা পদার্থ কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে না। এই পর্যন্ত বা এই পরিমাণ ভোল্টেজ না দেওয়া পর্যন্ত একটা পদার্থের পক্ষে বিদ্যুৎ পরিবহন করা পসিবল না। কিন্তু যখন তুমি রিভার্স বায়াসে যাবা, দেখো আমি সামান্য পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করলে একটা সামান্য পরিমাণ কারেন্ট, দেখো অল্প একটু কারেন্ট পাওয়া গেছে, অল্প একটু কারেন্ট পাওয়ার পরে এইখান থেকে এই পর্যন্ত বিশাল একটা ভোল্টেজ আমরা প্রয়োগ করছি, কিন্তু বিশাল পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করা সত্ত্বেও এখানে কিন্তু কারেন্টের কোনো মান পাওয়া যায় নাই, কোনো কারেন্ট পাওয়া যায় নাই। কিন্তু যখন তুমি এইখানে আসো, দেখো জাস্ট এই পয়েন্টটাতে জাস্ট দেখো কারেন্টের মান ধাপাস করে, এইখানে কোনো কারেন্ট ছিল না, এখানে তোমার কারেন্টের মান ধরো 0.01 তোমার হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার ছিল মনে করো, বা 1 মাইক্রো অ্যাম্পিয়ার। বাট যখন আমরা এই পরিমাণ ভোল্টেজ দিলাম, কারেন্টের মান ধাপাস করে একবারে হাজার হাজার মাইক্রো অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে। কারণ দেখো এই পয়েন্ট থেকে কিন্তু কারেন্টের গ্রাফটা একদম স্ট্রেট লাইন নিচের দিকে সোজা চলে আসতেছে। তাহলে বুঝতেই পারতেছো যে এইখানে কারেন্টের প্রচুর একটা ভ্যালু পাওয়া যাচ্ছে। তাহলে এই যে ভোল্টেজটা, তার মানে কি এই ভোল্টেজটা দেওয়ার কারণে আমাদের পশ্চাৎ বায়াসিংটাই ধ্বংস হয়ে গেছে। পশ্চাৎ বায়াসিং এর মাঝখানে যে ডিপ্লেশন লেয়ার ছিল, ওই ডিপ্লেশন লেয়ারটা পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যার কারণে হোল বা ইলেকট্রনগুলো খুব দ্রুত শিফটিং করছে এবং প্রচুর পরিমাণ কারেন্টের ফ্লো পাওয়া যাচ্ছে। এই জন্য এই ভোল্টেজটাকে বলা হয় জেনার ভোল্টেজ। এই ভোল্টেজের নাম হচ্ছে আমাদের জেনার ভোল্টেজ, অথবা এর অপর নাম হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। এর অপর নাম হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ, মানে যে পরিমাণ ভোল্টেজ দিলে আমাদের পশ্চাৎ বায়াসিং এর ডিপ্লেশন লেয়ারটা ধ্বংস হয়ে যায়, যে পরিমাণ ভোল্টেজ দিলে পশ্চাৎ বায়াসিং এর ডিপ্লেশন লেয়ারটা নষ্ট হয়ে যায়, সেই পরিমাণ ভোল্টেজটাকে আমাদের বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। তাহলে আমাদের দেখো ব্রেকডাউন ভোল্টেজ সম্পর্কে আমাদের একটু বুঝতে হবে, সম্পৃক্ত ভোল্টেজ সম্পর্কে বুঝতে হবে, গ্রাফটা একটু দেখতে হবে। তাহলে মোটামুটি এটাই হচ্ছে আমাদের কি ভিআই গ্রাফ। সো আমরা এরপরে পরবর্তী সেগমেন্টে যাচ্ছি। তাহলে আমাদের ডায়োড নিয়ে কাজ শেষ, ডায়োড নিয়ে আমাদের এইটুকু পড়া ছিল। তাহলে আমরা ডায়োড নিয়ে পড়লাম কি ডায়োড কি পড়লাম, ডায়োডের ফাংশন পড়লাম, সম্মুখ বায়াসিং পড়লাম, পশ্চাৎ বায়াসিং পড়লাম, পিএন জাংশন পড়লাম, পি টাইপ পড়লাম, এন টাইপ পড়লাম, এবং ভিআই যে গ্রাফগুলো আছে এই গ্রাফগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম। এখন আমাদের কাজ হচ্ছে ট্রানজিস্টর।
এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর। ট্রানজিস্টর কি? ট্রানজিস্টর হচ্ছে আমাদের 3 পাওয়ালা একটা যন্ত্র। ট্রানজিস্টর হচ্ছে আমাদের 3 পাওয়ালা একটা যন্ত্র। মনে রাখতে হবে আমাদের ডায়োডের প্রান্ত হচ্ছে 2টা আর ট্রানজিস্টরের প্রান্ত কিন্তু 3টা, তাহলে 3 পাওয়ালা একটা যন্ত্র যার নাম হলো ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর হচ্ছে দুই প্রকার, একটা হলো আমাদের NPN, একটা হচ্ছে আমাদের NPN, আর একটা হচ্ছে আমাদের PNP। সো আমরা NPN এর যদি স্ট্রাকচারটা আঁকি, তার মানে এটার প্রতীক হচ্ছে অনেকটা এরকম। চিত্রগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। PNP আর এটা হচ্ছে আমাদের NPN। ট্রানজিস্টরের চেহারাগুলো তোমরা আঁকো। দেখো এই হচ্ছে ট্রানজিস্টরের প্রতীক, এই হচ্ছে আমাদের ট্রানজিস্টরের প্রতীক। এমডি সালাউদ্দিন বলছে সম্পৃক্ত ভোল্টেজটা বলেন। সম্পৃক্ত ভোল্টেজ হচ্ছে যে পরিমাণ ভোল্টেজ দিলে তোমার হচ্ছে একটা সম্মুখ বায়াসিংয়ে তোমার হচ্ছে প্রবাহটা শুরু হয়, সেই ভোল্টেজটার নামই সম্পৃক্ত ভোল্টেজ। ওকে, দেখো আমরা এখন ট্রানজিস্টর কাকে বলে পড়লাম, যে 3 পাওয়ালা একটা যন্ত্র যার তোমার হচ্ছে এখান থেকে আমরা কি করি, ইনপুটের জিনিসগুলো দ্বারা আউটপুটের জিনিসটাকে মেনটেন্স করি আমরা। এখানে আমাদের ট্রানজিস্টরটা 2 ধরনের হয়, NPN এবং PNP। NPN মানে NPN তোমার হচ্ছে প্রথম প্রান্ত N, মাঝেরটা হচ্ছে P এবং পরেরটা হচ্ছে N। PNP সেম জিনিসটা হবে। এখন আমাদের এই NPN বা PNP ট্রানজিস্টর যেটাই হোক না কেন, ট্রানজিস্টরের প্রথম যে প্রান্তটা, এই প্রথম প্রান্তের নাম হচ্ছে আমাদের ইমিটার, এটাকে ইমিটার বলে, এটাকে বলে ইমিটার, অথবা এর অপর নাম হচ্ছে আমাদের নিঃসারক। এটার অপর নাম হচ্ছে আমাদের, দেখো এটা ইমিটার প্রান্ত, আর এটার নাম হলো বেস, এটা হলো বেস, অথবা এটার অপর নাম পিট, অথবা এটার নাম অপর নাম কি বলতো ভূমি। এটাকে বলে সংগ্রাহক, অথবা এটার অপর নাম কালেক্টর, এটার অপর নাম কালেক্টর, আর এটার অপর নাম হলো নিঃসারক, ইমিটার বা হচ্ছে নিঃসারক। তাহলে দেখো ট্রানজিস্টরটা যে প্রকৃতির হোক না কেন, ট্রানজিস্টরের প্রথম প্রান্ত মানে তীরওয়ালা যে প্রান্ত, দেখো একটা প্রান্ত কিন্তু তীর দেওয়া আছে, যে প্রান্তে তীর দেওয়া থাকবে সেটাকে তুমি সবসময় ইমিটার বলবা। আর এই প্রান্তকে আমরা ই দিয়ে প্রকাশ করতে পারি, আর বেসটাকে বি দিয়ে প্রকাশ করতে পারি, সংগ্রাহক কালেক্টরকে সি দিয়ে প্রকাশ করতে পারি। এখন দেখো এই তীর চিহ্নের ডিরেকশন যদি বাহির দিকে হয়, বাহিরে যদি যায় তার মন, তাহলে সেটা হবে NPN। আর যদি তার ভিতরে তীর চিহ্ন ঢুকে যায়, এই তীর চিহ্ন যদি ভিতরে ঢুকে যায়, তাহলে সেটা কি হবে আমাদের PNP। ট্রানজিস্টর যেটাই হোক না কেন, NPN বা PNP যেটাই হোক না কেন, প্রথম প্রান্ত অলওয়েজ ইমিটার হবে, আর মাঝের অংশটা অলওয়েজ বেস হবে, এবং বাহিরের অংশটা কি হবে আমাদের কালেক্টর হবে। আর সিমিলারলি এটা হলো আমাদের ইমিটার, এটা হচ্ছে আমাদের বেস, এবং এটা কি বলতো আমাদের কালেক্টর। এবং এই ট্রানজিস্টর সম্পর্কে যে ডাটাগুলো মনে রাখতে হবে, এই ট্রানজিস্টরের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। ট্রানজিস্টরের যে ব্যবহার রয়েছে, এই ট্রানজিস্টরটা আমরা 2টা কাজে ব্যবহার করি। একটা হলো সুইচ হিসেবে, তার মানে সুইচ হিসেবে দরকার, যদি পরীক্ষায় প্রশ্ন আসে সুইচ হিসেবে কোন যন্ত্রটি ব্যবহার হয়, সুইচ হিসেবে তোমার ট্রানজিস্টর ব্যবহৃত হয় সুইচ হিসেবে। এবং তোমার আরেকটা ব্যবহার হচ্ছে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, অ্যাম্প্লিফায়ার, অথবা বাংলায় বলি বিবর্ধক। বিবর্ধক মানে কি? বিবর্ধক মানে হচ্ছে দুর্বল সিগন্যালকে তোমার হচ্ছে সবল সিগন্যাল বানায়, সবল বা তোমার হচ্ছে বড় সিগন্যাল। তার মানে আমাদের ট্রানজিস্টরটা 2টা কাজে ব্যবহার করা হয়, একটা হচ্ছে সুইচ হিসেবে, আর একটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার হিসেবে আমরা ট্রানজিস্টরটা ব্যবহার করতে পারি। এখন যদি বলে ট্রানজিস্টরের প্রান্ত কয়টা, ট্রানজিস্টরের অংশ কয়টা, ট্রানজিস্টরের অংশ হচ্ছে আমাদের 3টা। একটা হলো ইমিটার অথবা নিঃসারক, বেস পিট বা ভূমি, আর হলো সংগ্রাহক বা কালেক্টর। এগুলো হচ্ছে ট্রানজিস্টরে তোমার হচ্ছে 3টা তোমার হচ্ছে দেখো প্রান্ত। সো এখান থেকেও তোমাদের হচ্ছে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে ট্রানজিস্টরের, এখান থেকে ব্যাপারগুলো রয়েছে। সো আমরা ট্রানজিস্টর সম্পর্কে এই জিনিসগুলো শিখলাম। এখানে কতগুলো জিনিস নোট তোমাকে শিখতে হবে এখান থেকে, যেগুলো জানা দরকার। অজানা তত্ত্ব হিসেবে যে তত্ত্বগুলো তোমার জানা উচিত, দেখো 1948 সালে
1948 সালে বার্ডিন ও ব্রাটেইন তোমার ট্রানজিস্টর আবিষ্কার করেন। ট্রানজিস্টর আবিষ্কার করেন। 2 নম্বর যে জিনিসটা তোমাদের জানতে হবে, ট্রানজিস্টরের তোমার হচ্ছে পিঠ খুব পাতলা। একটা ট্রানজিস্টরে বেজ অথবা পিঠ যেটা থাকবে, এই পিঠটা খুব কি হবে বলো তো আমাদের পাতলা, তাহলে মাঝের যে থাকে, কারণ আমরা জানি ট্রানজিস্টর তৈরি করে স্যান্ডউইচ ফর্মুলা দিই। স্যান্ডউইচ যারা খাইছো জীবনে কখনো, এখন আবার খায় না রোজা রমজানের দিন, ট্রানজিস্টরের তোমার হচ্ছে যেহেতু স্যান্ডউইচের মাঝের লেয়ারটা খুব পাতলা থাকে, সো আমাদের ট্রানজিস্টরেরও মাঝখানে যে বেজ থাকে এই বেজটা কিন্তু খুব পাতলা করে দেওয়া হয়, এবং ইমিটার অনেক পুরো হয়। আর ইমিটার পুরো তোমার হচ্ছে ইমিটার এটা একটু পুরো দেওয়া হয়, মানে তোমার হচ্ছে পুরো, আর ইমিটারটা পুরো, কিন্তু কালেক্টর হচ্ছে সবচেয়ে বেশি পুরো। তার মানে কালেক্টর যেটা রয়েছে, কালেক্টর বা সংগ্রাহক যেটা রয়েছে, কালেক্টর হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পুরো। কালেক্টর হচ্ছে সবচেয়ে বেশি পুরো। এই লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে বেজ বা পিঠ খুব পাতলা, ইমিটার হচ্ছে আমাদের পুরো, তারপরে কার তুলনায়, বেজের তুলনায়, আর কালেক্টর হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ পুরো। ওকে, এই জিনিসগুলো গেল, এবং এর প্রান্ত হচ্ছে 3টা, সেটা তো আমরা বললাম। এখান থেকে আমরা পরবর্তী যে অংশগুলোতে যাব। আমরা যদি বলি যে ট্রানজিস্টরের সুবিধা অসুবিধাগুলো কি কি আছে, আর ট্রানজিস্টরের সুবিধা অসুবিধাগুলো কি কি, এই যন্ত্র লাগালে কি হয়, এর অনেকগুলো সুবিধা আছে। এর সুবিধাগুলো হচ্ছে দেখো, ট্রানজিস্টরের সুবিধাগুলো যদি আমরা বলি, প্রথমত বুঝতেই পারতেছো আকারে খুব ছোট হয়, এটা আকারে খুব ছোট, যার কারণে বর্তমানে ইলেকট্রনিক্সের দুনিয়ায় এত সুন্দর, আমরা এত সুন্দর সুন্দর স্মার্টফোন ইউজ করতে পারছি, ছোটো ছোটো ফোন অথবা স্মার্ট ক্যালকুলেটর অথবা তোমার স্পাই ক্যামেরা, তারপর হচ্ছে ছোটো ল্যাপটপগুলো, এগুলো সম্ভব হয়েছে শুধু ট্রানজিস্টরের এই ডেভেলপমেন্টের কারণে। এটা তাৎক্ষণিক ক্রিয়া, তার মানে এটার ক্রিয়া তাৎক্ষণিক, অল্প সময়ের মধ্যে ফাংশন শুরু করে দেয়। তারপরে হচ্ছে এটা আমাদের সামান্য বিভবে কাজ করে, তার মানে বুঝতেই পারতেছো অল্প পরিমাণ ভোল্টেজ দরকার, বেশি ভোল্টেজ দরকার নাই, এবং এটা দীর্ঘস্থায়ী, এটা হলো দীর্ঘস্থায়ী, এবং দামে কম মানে ভালো, দামে কম মানে সস্তা। এই জিনিসগুলো হলো এই ট্রানজিস্টরের সুবিধা। আর অসুবিধা হচ্ছে, এটার যে অসুবিধা আছে, এটার কিছু অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে বেশি তাপ সহ্য করতে পারে না, বেশি তাপ সহ্য করতে পারে না। দেখবা তোমাদের মোবাইল ফোনগুলো বেশি গরম হয়ে গেলে মোবাইল ব্লাস্ট হয়ে যায়, কারণ তার ভিতরে তো ট্রানজিস্টর আছে, পুরো তোমার হচ্ছে এখান দেওয়া থাকে, এবং তোমার হচ্ছে এটা কম তারপর হচ্ছে এটা আমাদের এর হচ্ছে কম, এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারো, এর অভ্যন্তরীণ রোধ কম, এর রোধ কম থাকে আর কি। সো মোটামুটি সুবিধা অসুবিধা এগুলো তোমরা মনে রাখতে পারো। আমরা মুছে দিচ্ছি, সুবিধা অসুবিধা ব্যাপারটা গেল। এখন এই ট্রানজিস্টরের যে মৌলিক বিন্যাস আছে, একটা ট্রানজিস্টরের মৌলিক বিন্যাস যদি আমরা বলি, ট্রানজিস্টরের মৌলিক বিন্যাস হলো 3 ধরনের মৌলিক বিন্যাস আছে। একটা হলো কমন বেস, একটা হচ্ছে আমাদের কমন ইমিটার, আরটা হচ্ছে আমাদের কমন কালেক্টর। তার মানে কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর। তার মানে ট্রানজিস্টরটাকে তুমি কিভাবে সেট আপ করবা, তার উপর ভিত্তি করে আমাদের 3 ধরনের ক্যাটাগরি রয়েছে, কমন বেস, কমন ইমিটার, আর একটা হচ্ছে আমাদের কমন কালেক্টর। কমন বেস, এখন যদি আমরা একটা ট্রানজিস্টরটা নিই, যেমন ধরো এই একটা ট্রানজিস্টর নিলাম আমরা, দেখো এই যে ট্রানজিস্টরটা নিলাম, তাহলে এই ট্রানজিস্টরটা আমরা একটু বায়াসিং করতে চাই, তাহলে তোমরা দেখো এটা হলো ই প্রান্ত, এটা হলো ই প্রান্ত, এটা হলো বি প্রান্ত, আর এটা হলো কি প্রান্ত, সি প্রান্ত। এখন এই ট্রানজিস্টরটাকে যদি আমরা কারেন্টের সাথে সংযুক্ত করতে চাই, সংযুক্ত মানে কি বায়াসিং করতে চাই, তাহলে বায়াসিংটা আমরা কিভাবে করব। এখন এই বায়াসিং করার জন্য তোমাদের অনেকগুলো ওয়ে আছে।
দেখো এবং মৌলিক বিন্যাস হচ্ছে 3 ধরনের, সবাইকে একটু ভালো করে খেয়াল করতে হবে। তোমাদের একটু বুঝতে হবে যে এখানে যে ব্যাপারটা হচ্ছে যে ট্রানজিস্টরটা আমরা কীভাবে যুক্ত করব, তার উপর ভিত্তি করে আমাদের এখানে মৌলিক বিন্যাস 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। সো এই প্রান্তটা দেখো, এটা হলো বেজ আর ইমিটার প্রান্ত, আর এই প্রান্তটা কি কমোটার এবং তোমার হচ্ছে খেয়াল করে দেখো কালেক্টর এবং বেজ প্রান্ত। তাহলে এটা হচ্ছে ইমিটার বেজ আর এটা হচ্ছে কালেক্টর বেজ। তাহলে দুইটার মাঝে কমন কে বলো তো আমাদের বেজ। যেহেতু এই দুইটা অংশে কমন রয়েছে বেজ, এই জন্য এটার নাম হচ্ছে কমন বেজ। এবং তীর চিহ্ন যদি আমরা বাহির দিকে দেই তাহলে সেটার নাম হবে এনপিএন। তার মানে এই ট্রানজিস্টর নাম হচ্ছে কমন বেজ এনপিএন ট্রানজিস্টর, কমন বেজ এনপিএন ট্রানজিস্টর। এখন ট্রানজিস্টরটা যেই প্রকৃতির হোক না কেন সমস্যা নাই, এই ট্রানজিস্টরটা যেহেতু এটা আমাদের এটাকে আমরা এনপিএন ট্রানজিস্টর বলছি, এনপিএন, এবং এনটা কাউন্ট করা শুরু করবা যেই প্রান্তে তীর আছে সেই প্রান্ত থেকে। তাহলে এই প্রান্তে তীর আছে, তার মানে এটা এন প্রান্ত, এটা পি প্রান্ত, এটা এন প্রান্ত। তার মানে এই ট্রানজিস্টরটাকে যখন বায়াসিং করবা, বায়াসিং করতে গেলে তোমার হচ্ছে দেখো প্রথম অংশটুকু মানে প্রথম সেগমেন্টটা সবসময় যেহেতু আমরা ইনপুট দিব, এই পাশ থেকে দিব হচ্ছে আমরা ইনপুট, এখানে দেবো আমরা ইনপুট, আর এই পাশে পাবো হচ্ছে আমরা আউটপুট। তার মানে যেই পাশে আমরা ইনপুট দিব, ইনপুট দেওয়া প্রান্তটিকে অবশ্যই সম্মুখ বায়াসিং করতে হবে। তার মানে এই অংশটুকু অবশ্যই সম্মুখ বায়াসিং করতে হবে, আর আউটপুটের অংশটুকুকে আমরা অবশ্যই পশ্চাৎ বায়াসিং করে দিব আর কি। তাহলে এই অংশটা সম্মুখ বায়াসিং করার জন্য যেন তার সুবিধাটা বাড়ে, এই দেখো এন প্রান্ত আমরা জানি কি সেম যুক্ত করলে সম্মুখ বায়াসিং হয়। যেহেতু আমাদের এই প্রান্তটা এন, তাহলে এন যুক্ত করতে হবে নেগেটিভের সাথে, আর পি যুক্ত করতে হবে কার সাথে বলো তো পজিটিভের সাথে। তাহলে এইখানে যে ভোল্টেজটা যুক্ত করবা, এই ভোল্টেজটার নাম হলো বায়াসিং ভোল্টেজ। এই ভোল্টেজের নাম কি বলতো, এটা আমাদের বায়াসিং ভোল্টেজ, মানে বায়াস করতে যে ভোল্টেজ দরকার হয় তার নাম হচ্ছে বায়াসিং ভোল্টেজ। তাহলে আমরা এই ট্রানজিস্টরের ই এবং বি এর মাঝে আমরা একটা ভোল্টেজ যুক্ত করে দিলাম। এই ভোল্টেজ দিয়ে আমরা এই অংশটুকুকে সম্মুখ বায়াসিং করলাম, এবং এই অংশটা যেহেতু আমাদের এটা এন প্রান্ত, আর এটা প্রচ্ছদ করার জন্য এন মানে নেগেটিভ যুক্ত করতে হবে পজিটিভের সাথে, আর এটা হলো নেগেটিভ। তার মানে এখানে আর একটা ভোল্টেজ যোগ করলাম বায়াসিং ভোল্টেজ, কেন যোগ করলাম প্রচ্ছদ বায়াসিং করার জন্য, আর এখানে একটা ভোল্টেজ যোগ করলাম এটাকে সম্মুখ বায়াসিং করার জন্য। তাহলে এটাই হচ্ছে একটা বায়াসিং সিস্টেম। তাহলে আমি আগে বলি ওভারঅল যে কথাটা এখানে, যে একটা ট্রানজিস্টরকে আমরা বায়াসিং করতে গেলে প্রথম অংশটুকু সবসময় আমরা সম্মুখ বায়াসিং করব, দ্বিতীয় অংশটুকু সবসময় প্রচ্ছদ বায়াসিং করব, এখানে বায়াসিং ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, এবং প্রথম সেগমেন্টটা যদি আমরা সম্মুখ করতে চাই তাহলে কারেন্টের সেটআপটা ওইভাবে দিবা। আগেও তোমাদের শিখিয়েছিলাম যে সেম যুক্ত করলে যেহেতু নেগেটিভ প্রান্ত দিবা, প্রথমটা অটো যুক্ত করলে বাকিটা অটো মিলে যাবে আর কি। এখন যদি ট্রানজিস্টরের মাঝের অংশ বেস থাকে তাহলে সেটাকে বলা হয় কমন বেস, তাহলে এটাকে বলা হবে কমন বেস। যদি মাঝের অংশ মানে এই জায়গাটা যদি ইমিটার আসতো এটাকে বলতাম কমন ইমিটার, এই জায়গায় যদি কালেক্টর আসতো তাহলে সেটাকে কি বলতাম আমরা কমন কালেক্টর। তাহলে খেয়াল করে দেখো আমাদের 3 ধরনের বিন্যাস হতে পারে। এই মাঝের জায়গায় বেস থাকলে কমন বেস, মাঝের জায়গায় ইমিটার যদি এইখানে আসতো কমন ইমিটার, মাঝের জায়গায় যদি কালেক্টর আসতো তাহলে সেটা কি হতো আমাদের কমন কালেক্টর। তাহলে তোমাদের এখন 3 ধরনের জিনিসগুলো তৈরি হতে পারে, কেমন? সো আমরা এখন এইখান থেকে যদি কমন বেজের যে কনফিগারেশনগুলো রয়েছে, কমন বেজের কতগুলো কনফিগারেশন আমরা শিখবো। কমন বেজের জন্য যে ব্যাপারটা, এখানে বেজ কমন করা হয়, বেজ কমন থাকে, আর তোমরা জিনিসগুলো লেখো যে এখানে কমন বেজের জন্য বেজ কমন, এটার ইনপুট রেজিস্ট্যান্স বেশি, ইনপুট রেজিস্ট্যান্স যেটা আছে, ইনপুট রেজিস্ট্যান্স তোমার হচ্ছে লো, কম, কিন্তু আউটপুট রোধ নেই বললেই চলে। এই সবগুলো হচ্ছে আমাদের কমন বেজের জন্য, সবগুলো কমন বেজের জন্য। ভোল্টেজ গেইন একটু পরে বোঝাবো ভোল্টেজ গেইন কি। ভোল্টেজ গেইন 1 এর চেয়ে কম, ভোল্টেজ গেইন 1 এর চেয়ে কম হবে, ভোল্টেজ গেইনটা হবে আমাদের 1 এর চেয়ে কম। তারপরে ইনপুট ও আউটপুট সিগন্যালের দশা পার্থক্য শূন্য হবে।
তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের কমন বেজের জন্য। কমন বেজের জন্য আমরা এই ক্যারেক্টারগুলো পড়লাম, যে কমন বেজের জন্য আচ্ছা আমার একটু মিস্টেক হয়েছে মনে হয়, আমি ঠিক করে দিচ্ছি, একটু ওয়েট করো। এটা ভোল্টেজ গেইন না, তোমরা একটু ঠিক করো না, আমার একটু ভুল হয়েছে। বেস কমন, ইনপুট রেজিস্ট্যান্স কম কিন্তু আউটপুটটা বেশি হবে। আগে ঠিক লিখছিলাম আউটপুট হাই। একটু তোমরা ঠিক করো না, একটু কারেকশন করে নাও, একটু কারেকশন করে নাও। এটা ঠিক ছিল, ইনপুট ও আউটপুটের মধ্যে দশা পার্থক্য শূন্য, এটা ঠিক ছিল, আগেরটাই ছিল। তারপর তোমার হচ্ছে কারেন্ট গেইন, কারেন্ট গেইন মানে আলফা এর মান 1 এর চেয়ে কম হবে। কারেন্ট গেইন আলফা এর মান 1 এর চেয়ে কম হবে। তোমরা একটু কারেকশন করে নাও কমন বেজের, এগুলো ইম্পর্টেন্ট কিছু ডাটা যেগুলো এমসিকিউর জন্য আসতে পারে। তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও এগুলো। সবাই একটু জানাও বুঝতে পেরেছো কিনা। আর তোমরা যে কাজটা করো বাসায়, তোমরা হচ্ছে ক্লিয়ার, ওকে। তাহলে সিমিলার তোমরা বাসায় আমি একটা দেখাই দিলাম, তোমাদের বাসায় কাজ হচ্ছে এই কমন ইমিটার আর হচ্ছে কমন কালেক্টর, এই দুইটাও তোমরা এইচডাব্লিউ আকারে বাসায় সলভ করবা। এই দুটো তোমাদের এইচডাব্লিউ দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় সলভ করবা। এখন আমাদের মোটামুটি ট্রানজিস্টর সম্পর্কে এইটুকুই আলোচনা করা। এখন দেখো আইই মানে ইমিটার কারেন্ট যদি আইই হয়, আর বেস কারেন্ট যদি তোমাদের আইবি হয়, আর কালেক্টর কারেন্ট তোমার যদি আইসি হয়, তার মানে এখানে 3 ধরনের কারেন্ট আছে। এখানে আমাদের 3 ধরনের কারেন্ট আছে, একটা হলো আইই ইমিটার কারেন্ট, আইবি বেস কারেন্ট, আর কালেক্টর কারেন্ট হচ্ছে আইসি। তাহলে একটা ট্রানজিস্টরের মূল সূত্র হচ্ছে আইই ইকুয়াল তোমার হচ্ছে আইবি প্লাস তোমার হচ্ছে আইসি। এটা হলো ট্রানজিস্টরের মূল সূত্র, যে আইই ইকুয়াল আইবি প্লাস হচ্ছে আইসি। তার মানে ইমিটার কারেন্ট বের করার জন্য সূত্রটা হচ্ছে বেস কারেন্টের সাথে আমরা কালেক্টর কারেন্টটা কি করে দিব বলো তো, আমরা যোগ করে দিব। তাহলে আমরা এখান থেকে ভ্যালুগুলো পেয়ে যাব, ব্যাপারটা তাই তো নাকি? আমরা এখন আসো এই রিলেটেড ম্যাথগুলো সলভ করব। আমরা এখান থেকে এই রিলেটেড যে ম্যাথ বা প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোকে সলভ করতে চাই। ট্রানজিস্টরের জন্য যে সূত্রগুলো আছে এই সূত্র রিলেটেড যে প্রবলেমগুলো আছে, এখন এই প্রবলেম সলভ করব আমরা। দেখো এই পুরো অধ্যায়ের মধ্যে আমরা গাণিতিক, আমার থিওরি পড়ানো শেষ। তোমাদের এখান থেকে ঢাবি রিটেনের জন্য 2টা প্রশ্ন দিয়ে দিচ্ছি আমি। ঢাবি লিখিতর জন্য ট্রানজিস্টর কিভাবে সুইচ ও, তোমরা একাডেমিতে পড়েছো এগুলো, বিবর্তক হিসেবে ব্যবহৃত হয়। তারপরে পিএন জাংশন কিভাবে রেকটিফায়ার হিসেবে, তোমরা সব একাডেমিতে পড়েছো এগুলো, ব্যবহৃত হয়। এই জিনিসগুলো তোমরা রিটেনের জন্য পড়বা। এই জিনিসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনের জন্য পড়বা, কেমন? ওকে। সো আমরা আসো হচ্ছে এখানে গাণিতিক সমস্যাগুলোতে যাচ্ছে আমরা এখন।
গাণিতিক সমস্যা। এই অধ্যায়ের ম্যাথগুলো খুব ছোট ছোট। 1 নম্বর যে সমস্যাটা সেটা হলো গতীয় রোধ। গতীয় রোধ আর ইকুয়াল হচ্ছে ডেল ভি ভাগ হচ্ছে আমাদের ডেল আই। তার মানে তোমাকে যদি গতীয় রোধ বের করতে বলে, গতীয় রোধ যদি বের করতে বলে তাহলে আমার উপরে লাগবে হচ্ছে ভোল্টেজের পরিবর্তন, ভোল্টেজের পরিবর্তন ভাগ হচ্ছে ডেল আই প্রবাহের পরিবর্তন। এই দুটো ডকুমেন্ট জানা থাকলে আমরা এখান থেকে কি বের করতে পারবো, আর বের করতে পারবো। তারপর আমাকে হচ্ছে 2 নম্বর যে ফর্মুলা অলরেডি ট্রানজিস্টরের জন্য আগেই পড়লাম যে আই ই ইকুয়াল হচ্ছে আমাদের আই বি প্লাস হচ্ছে কি বলতো আমাদের আই সি। এরপরে যে ফর্মুলাটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের দেখো আমাদের এখানে কি প্রবাহ বিবর্ধন গুণক যেটা আছে, বিবর্ধন গুণক, বিবর্ধন গুণক মানে হচ্ছে আলফা। এই আলফা ইকুয়াল হচ্ছে আই সি ভাগ আই ই। তারপর এটা হবে আই সি ভাগ আই ই। কালেক্টর কারেন্ট এবং ইমিটার কারেন্টের যে রেশিওটা আছে সেটা। তারপর হচ্ছে প্রবাহ লাভ অথবা কারেন্ট গেইন, কারেন্ট গেইন এই বিটা ইকুয়াল যেটা, বিটা ইকুয়াল হচ্ছে আমাদের আইসি ভাগ আইবি। তার মানে আইসি ভাগ হচ্ছে আমাদের আইবি। তার মানে বিবর্ধন গুণক আলফা বের করা ফর্মুলা, আইসিকে আইই দিয়ে ভাগ করতে হবে। প্রবাহ লাভ কারেন্ট গেইন বিটা ইকুয়াল হচ্ছে আইসি, কালেক্টরকে বেস দিয়ে ভাগ করতে হবে। তার মানে মূলত এইগুলো হচ্ছে আমাদের সূত্র। তারপরে বিটা এবং আলফার মধ্যে সম্পর্ক হচ্ছে বিটা ইকুয়াল আলফা ভাগ হচ্ছে 1 মাইনাস আলফা। এটা হচ্ছে বিটা এবং আলফার মধ্যে সম্পর্ক, বিটা ইকুয়াল আলফা ভাগ 1 মাইনাস আলফা। অথবা আমরা বলতে পারি তোমার হচ্ছে আলফা ইকুয়াল হচ্ছে বিটা ভাগ হচ্ছে 1 প্লাস বিটা। যে কোনো একটা সমীকরণ মনে রাখবা, আলফা থাকলে বিটা বের করবা এই ফরম্যাট দিয়ে, বিটা থাকলে আলফা বের করবা এই ফরম্যাট দিয়ে। এটা হলো আলফা মানে কি বিবর্ধন গুণক আর বিটা মানে কি প্রবাহ লাভ, এদের মধ্যে সম্পর্ক। সো দেখো এখানে কিন্তু বেশি জিনিস নাই, অল্প কিছু সূত্র আছে যেগুলো থেকে তোমরা ইজিলি পারো আর কি এখানে। তার মানে ভোল্টেজ লাভ, এখানে আমরা আরেকটা ফরম্যাট রয়েছে ভোল্টেজ লাভ। যদি আমরা এখন হচ্ছে ভোল্টেজ লাভ বলি, ভোল্টেজ লাভ এটা বের করা ফর্মুলা হচ্ছে বিটা ইন্টু তোমার হচ্ছে আর এল ভাগ হচ্ছে আমাদের আর আই। দেখো এই আর আই এটা হলো ইনপুট রোধ, এটা হচ্ছে আমাদের ইনপুট রোধ যেটা আছে সেটা। আর এই আর এলটা হচ্ছে আউটপুট রোধ, এটা হচ্ছে আমাদের আউটপুট রেজিস্ট্যান্স যেটা। আউটপুট রোধ মানে হচ্ছে কি আর এল মানে লোড রেজিস্ট্যান্স, আর বিটা মানে কি আমাদের কারেন্ট গেইন। সো আমাদের এটা লাগবে। সো আমাদের আরেকটা ফর্মুলা হচ্ছে ক্ষমতা লাভ, এটা হলো ক্ষমতা লাভ। আমরা যদি এখানে ক্ষমতা লাভ বলি, ক্ষমতা লাভ ইকুয়াল হচ্ছে বিটা স্কোয়ার। এখানে হচ্ছে বিটা স্কোয়ার ইন্টু আর এল ভাগ হচ্ছে আমাদের আর আই। এটা লিখতে পারি আমরা, অথবা ক্ষমতা লাভকে আমরা যদি এটা ভেঙে চুরে লিখি, বিটা স্কোয়ার না লিখে বিটা ইন্টু বিটা আর এল বাই আর আই। বিটা ইন্টু আর এল বাই আর আই মানে ভোল্টেজ লাভ, আর বিটা মানে কি লেখা যায় আমাদের কারেন্ট গেইন বা প্রবাহ লাভ। সো আমরা ক্ষমতা লাভের আরেকটা সমীকরণ চাইলে বানাইতে পারি এখানে, যে ক্ষমতা লাভ এই বিটা স্কোয়ারকে ভেঙে লিখলাম বিটা ইন্টু বিটা। তাহলে একটা বিটা মানে কি, একটা বিটা মানে কারেন্ট গেইন, একটা বিটা মানে কি প্রবাহ লাভ অথবা কারেন্ট গেইন। তার মানে প্রবাহ লাভ, এটা হচ্ছে প্রবাহ লাভ, আর এর সাথে গুণন করতে হবে বিটা ইন্টু আর এল বাই আর আই, এর মান হচ্ছে ভোল্টেজ লাভ। তাহলে এটা হচ্ছে ভোল্টেজ লাভ। সো এই দুটোকে গুণ করলে আমরা এখান থেকে পাবো ভোল্টেজ লাভ। তার মানে এটাই হচ্ছে ক্ষমতা লাভের একটা ফর্মুলা, এমসিকিউ আসতে পারে এখান থেকে। সো এই হচ্ছে মোটামুটি এই হচ্ছে গাণিতিক সূত্রগুলো। এই রিলেটেড ম্যাথগুলো আমরা এখন সলভ করব। এই রিলেটেড ম্যাথগুলো সলভ করলেই আমাদের অধ্যায়টা শেষ। এই রিলেটেড ম্যাথগুলো সলভ করলেই কিন্তু আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আসো প্রবলেমগুলো সলভ করা শুরু করে দিচ্ছি। তাহলে এই রিলেটেড শুধু ম্যাথগুলো সলভ করলে আমাদের এই অধ্যায়ের প্রথম পার্ট শেষ। তাহলে আমরা দেখো গাণিতিক সমস্যা নাম্বার 1। সমস্যা নাম্বার 1, কোনো পিএন জাংশনে 0.2 ভোল্ট বিভব পার্থক্য পরিবর্তনের জন্য, কোনো পিএন জাংশনে 0.2 ভোল্ট বিভব পার্থক্য পরিবর্তনের জন্য 5 মিলি অ্যাম্পিয়ার
তড়িৎ প্রবাহের পরিবর্তন হলো। প্রশ্ন হচ্ছে গতি ও রোধ কত? এই প্রশ্নটা তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 19-20 সালে আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 18 এবং 19 সালের একটা প্রশ্ন, 18-19 সালের প্রশ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তাহলে আমরা এটা কীভাবে সলভ করতে পারি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছে, আগে এটা বলে দেওয়া হয়েছে যে তোমার হচ্ছে গতি রোধ মানে হচ্ছে আর, এটা ইকুয়াল হচ্ছে ডেল ভি ভাগ হচ্ছে আমাদের কী বলতো ডেল আই। ডেল ভি মানে ভোল্টেজের পরিবর্তন 0.2 ভাগ হচ্ছে আমাদের ডেল আই ভাগ হচ্ছে তড়িৎ প্রবাহের পরিবর্তন 5 মিলি এম্পিয়ার বলছে। মিলি মানে 10⁻³ সো এটাকে ক্যালকুলেশন করো। 0.2 মানে কি লেখা যায়, আর 2 ভাগ হচ্ছে আমাদের 10 ভাগ হচ্ছে কত আমাদের বলতো 5 × 10⁻³ সো এটা ক্যালকুলেশন করলে কত, এই 2/10টাকে নিচে আনো, তাহলে 5 × 10 আর 10⁻³ উপরে চলে যাবে, তাহলে 10⁻³ মানে কত, একের পর তোমার 3টা শূন্য, তাহলে ক্যালকুলেট করো 0 আর 0 চলে যাচ্ছে, আর 5 যদি হচ্ছে আমাদের 100 মধ্যে তোমার হচ্ছে 20 বার যায়, 20 আর 2 মিলে কত হচ্ছে বলো তো 40, আর রোধের একক হচ্ছে ওহম, তার মানে এটার একক হচ্ছে ওহম, তার মানে এটার আনসার দাঁড়াচ্ছে 40 ওহম। হ্যাঁ, তোমরা অনেক অলরেডি আনসার জানিয়ে দিয়েছো। তার মানে এই ধরনের প্রবলেমগুলো আমরা পারবো। সমস্যা নাম্বার 1 শেষ। সমস্যা নাম্বার 1 শেষ। আমরা এখন সমস্যা নাম্বার 2 যাব। সমস্যা নাম্বার 2, সমস্যা নাম্বার 2 যেটা, এটা আমরা এখন করাবো। একটি পিএন জাংশনে বিভব 2 থেকে বাড়িয়ে 2 ভোল্ট থেকে বাড়িয়ে 2.2 ভোল্ট করা হলো। এতে তড়িৎ প্রবাহ মাত্রা 400 মিলিঅ্যাম্পিয়ার থেকে 0.8 অ্যাম্পিয়ার হলো। প্রশ্ন হচ্ছে গতি ও রোধ ওয়াট। গতি ও রোধ, এটাও অ্যাডমিশন টেস্টে আসছে, জাস্টে আসছে 19-20 সালের প্রশ্ন, এটা জাস্ট 19 এবং 20 সেশনের প্রশ্ন। এখানে দেখো, এখানে যেহেতু আমাদের পরিবর্তন দেওয়া আছে, তাহলে আমরা আর ইকুয়াল জানি ডেল ভি ভাগ হচ্ছে আমাদের ডেল আই। সবসময় পরিবর্তনটা কি লিখবো, বড়টা মাইনাস ছোটটা, বড়টা মাইনাস ছোটটা। তার মানে কি, এখানে দেখো যে এটা হচ্ছে আমাদের কি ভি, এটা হলো V1, এটা কি বলতো আমাদের এটা V2, এবং দেখো এখানে আগে কম ছিল, তার মানে I1 এটা, আর এটা কি বলতো আমার বেশি হয়ে গেছে, মানে এটা হলো I2। তাহলে ডেল ভি মানে ভোল্টেজের পরিবর্তন, মানে V2 মাইনাস V1 করবা, ডেল আই মানে প্রবাহের পরিবর্তন, মানে বড়টা মাইনাস কি করবো বলতো এটা আমাদের ছোটটা, তার মানে I1। সো এখানে মানগুলো বসাই দিবা, মানগুলো বসাই দিলে কিন্তু আনসার হয়ে যাবে। অলরেডি অনেক আনসার করে দিয়েছে। হ্যাঁ, গুড। সো এইভাবে তোমাদের এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে হবে। সো এই ধরনের অনেক প্রবলেম পাবা, বাকিগুলো সব তোমরা বাসায় সলভ করে ফেলবা। কারণ অনেক সময় প্রশ্নের মধ্যে দেওয়া থাকতে পারে, আর এর মান দেওয়া থাকতে পারে, ডেল ভি বা ডেল আই বের করতে বলছে। এইখান থেকে প্রশ্ন আসছে, তোমার হচ্ছে বইয়েটা আছে 18-19 সালে প্রশ্ন আসছে। তারপরে তোমার হচ্ছে এখান থেকে প্রশ্ন আছে ইসলামিক ইউনিভার্সিটিতে 19-20 সালে প্রশ্ন আসছে, মানে প্রচুর প্রশ্ন আছে এই টপিক থেকে। সো আমরা এখানে 2টা প্রশ্ন সলভ করলাম। আমরা এখন সমস্যা নাম্বার 3-এ যাচ্ছি। সমস্যা নাম্বার 3, সমস্যা নাম্বার 3-এ যে ধরনের প্রবলেম আছে আমরা দেখি। একটি কমন বেস ট্রানজিস্টরের ট্রানজিস্টরের এমিটার প্রবাহ, এমিটার যে প্রবাহ, এই এমিটার প্রবাহ দেওয়া আছে 1.25 মিলি অ্যাম্পিয়ার, 1.25 মিলি অ্যাম্পিয়ার এটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে। কালেক্টর প্রবাহ দেওয়া আছে ও কালেক্টর যে প্রবাহটা, এই কালেক্টর প্রবাহ তারা দিয়ে দিয়েছে 8 × 10⁻⁴
8 × 10⁻⁻4 অ্যাম্পিয়ার তারা বের করতে বলেছে বেস প্রবাহ। তারা বের করতে বলেছে বেস প্রবাহ হোয়াট। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, 7-8 সালের প্রশ্ন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 এবং 8 সালের একটা আসা প্রশ্ন। তাহলে দেখো কালেক্টর প্রবাহ মানে আইসির মান দেওয়া আছে, এমিটার বা ইমিটার প্রবাহ মানে আইইর মান দেওয়া আছে, বেস প্রবাহ মানে তুমি আইবি বের করবা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি বলতো, আইই ইকুয়াল হচ্ছে আমাদের আইবি প্লাস হচ্ছে কি বলতো আমাদের আইসি, বের করবা আইবি। তার মানে এখানে আইবি ইকুয়াল লেখা যায় আইই মাইনাস হচ্ছে কি বলতো আমাদের আইসি। সো মানটা বসাই দিলে আনসার চলে আসবে, মানটা বসাই দিলে কিন্তু তোমাদের আনসার চলে আসবে। হ্যাঁ, আশা করি এই ধরনের সার্কিট তোমরা সবাই ইজিলি পারবা। আশা করি এই ধরনের সার্কিট তোমরা ইজিলি পারবা। আশা করি এই ধরনের সার্কিট তোমরা পারবা। তার মানে বাকি সবগুলো প্রবলেমই একই টাইপের। এখানে যে প্রবলেমগুলো দেওয়া আছে সবগুলো প্রবলেম কিন্তু তোমাদের একই টাইপের। সো আমি আর বাকি প্রবলেমগুলো সলভ করছি না। আমরা এখন হচ্ছে পরবর্তী কন্টেন্টে চলে যাচ্ছি। পরবর্তী যে ম্যাথ আছে, পরবর্তী ম্যাথ দেখাচ্ছি। আশা করি তোমাদের এইটুকু লেখা শেষ হয়ে গিয়েছে। আমরা হচ্ছে এখন সমস্যা নাম্বার 4-এ যাব। সমস্যা নাম্বার 4, একটি ট্রানজিস্টরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে হচ্ছে কারেন্ট গেইন ফ্যাক্টর। কারেন্ট গেইন ফ্যাক্টর মানে আলফা। এই আলফার মান দেওয়া আছে 0.98। 0.98 হলে আমাকে প্রশ্ন বের করতে বলেছে কারেন্ট গেইন ফ্যাক্টর, প্রবাহ লাভ কত? প্রবাহ লাভ হোয়াট? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 16-17 সালে একটা প্রশ্ন এটা। সো আমরা প্রবাহ লাভ আর আলফা এবং বিটার মধ্যে একটা রিলেশন কিন্তু আমরা অলরেডি জানি, তাই না? যে প্রবাহ লাভ বিটা ইকুয়াল হচ্ছে আলফা ভাগ হচ্ছে 1 মাইনাস আলফা। আলফার মান 0.98 দেওয়া আছে, ভাগ 1 মাইনাস আলফা। আলফা মানে হলো 0.98। সো ক্যালকুলেশন করলে এটা হয় 98 আর দশমিকের পর 2 ঘর, তার মানে 100। আর এটা 0.02 হয়। 0.02 মানে 2 ভাগ হচ্ছে যেহেতু আমাদের 0.02, তার মানে এটা দশমিকের জন্য 1, বাকি 2 ঘরের জন্য দুটো শূন্য নাও, তার মানে ব্যাপারটা কি দাঁড়ায় 100 দাঁড়ায়। তাহলে ক্যালকুলেশন করলে 98 ভাগ হচ্ছে আমাদের 100 ইন্টু তোমার 100 ভাগ 2, তাহলে 100 কাটো আর 98কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও। 98কে 2 দিয়ে ভাগ করলে দেখো কত হয়। 98কে 2 দিয়ে ভাগ করো, তাহলে আলটিমেটলি কেউ 49। তার মানে এটা কিন্তু আনসার, এটা কিন্তু আনসার। ওকে, সবাই করতে পেরেছে অলরেডি। সো সমস্যা নাম্বার 4 শেষ। আমরা এখন সমস্যা নাম্বার 5-এ যাব। সমস্যা নাম্বার 5, সমস্যা নাম্বার 5 যেটা আছে 5-এ যাচ্ছি। আর এই যে অনেক প্রশ্ন আছে এরকম যে আইইর মান দেওয়া আছে কোন একটা ট্রানজিস্টরে, তোমার হচ্ছে আইই, এই আইইর মান দেওয়া আছে 1.5 মিলি এম্পিয়ার, 1.5 মিলি এম্পিয়ার। এরপর তোমার আইসির মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে, আইসির মান, আইসি দেওয়া আছে 3 মিলি এম্পিয়ার, 3 মিলি এম্পিয়ার। তোমাকে বের করতে বলেছে আলফা হোয়াট, আলফা হোয়াট। এটা তোমার আছে হচ্ছে বিইউতে আছে 11-12 সেশনে একটা প্রশ্ন। তাহলে দেখো আলফা, আমরা সূত্র জানি কি, আলফা ইকুয়াল আইসি ভাগ আই। আইসি ভাগ হচ্ছে আমাদের আইই, সূত্র আমাদের জানা আছে, মান বসা দাও। আইসি মানে 3 ভাগ হচ্ছে কত বলো তো, এটা আমাদের আইসি মানে হচ্ছে 3 আর আইই মান হচ্ছে 1.5। তাহলে 3 মধ্যে 1.5 2 বার যায়, যেহেতু মিলি এম্পিয়ার, আর তোমার মিলি এম্পিয়ার কাটাকাটি চলে যায়, কোনো একক থাকবে না। তার মানে এখানে আলফার মান হচ্ছে 2, এখানে আলফার মান হচ্ছে 2। সো এটা শেষ আমাদের, 5ও শেষ। এখন আমরা সমস্যা নাম্বার 6-এ যাব।
সমস্যা নাম্বার 6, সবগুলো প্রবলেম একই ধরনের, যে আলফার মান দেওয়া আছে হচ্ছে এখানে আলফার মান 0.95, এখানে আলফার মান দেওয়া আছে 0.95 একটা মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে, আই যেটা আছে এই আই এর মান দেওয়া আছে 1 মিলি এম্পিয়ার, 1 মিলি এম্পিয়ার দেওয়া আছে, তোমাকে বিটা ইকুয়াল হোয়াট, বিটা বের করতে বলছে। এই প্রশ্নটা PUST তে আছে 17-18 সালে, PUST 17-18 সালে একটা প্রশ্ন এখান থেকে আসছে। তার মানে কি বিটা, সো এখানে আই এটা কাজে লাগাইতে পারো নাও লাগাইতে পারো, এটা আই এর মান আমার দরকার হবে না, এটা আই এর মান কোনো প্রয়োজন নাই, কারণ এখান থেকে তুমি ডিরেক্টলি করতে পারো বিটা আর আলফার মধ্যে যে সম্পর্ক আছে ওই বিটা ইকুয়াল কি জানি আলফা বাই 1 মাইনাস আলফা, ওইটা দিয়ে করতে পারো, অথবা তুমি আগে চাইলে এটা অন্যভাবে বের করতে পারো। আমরা জানি বিটা ইকুয়াল কি জানি বলো তো আমরা আইসি ভাগ কত বলো তো, এটা আমাদের আইসি ভাগ হচ্ছে মেবি আইবি, এখান থেকে যে ফরম্যাটটা আছে আইসি ভাগ হচ্ছে আইবি, এই ফরম্যাট দিয়ে তুমি করতে পারো যে আইসি ভাগ হচ্ছে আইবি, কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু তোমার হচ্ছে এখানেই দেওয়া নেই, তোমার হচ্ছে দেখো আইবি যেটা আছে এই আইবির মান কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া নেই, তুমি আগে আইবির মান বের করতে পারো এখান থেকে, তো এটা ক্রিটিক্যাল বেশি হবে। সো এই প্যাটার্নে না যে তুমি ডিরেক্টলি আলফা বিটার সম্পর্ক যেটা আছে এটা দিয়ে করলে অনেক বড় হবে, এটাতে না করে বিটা ইকুয়াল হচ্ছে আলফা বাই 1 মাইনাস আলফা, এটা দিয়ে তুমি করে ফেলতে পারো। সো সমস্যা নাম্বার 5, 6 আশা করি পারবা, কোনো সমস্যা হবে না। এরপর আমরা সমস্যা নাম্বার 7-এ যাচ্ছি। সমস্যা নাম্বার 7 যেটা আছে, সমস্যা নাম্বার 7-এ দেখি বাকি সবগুলো ম্যাথ একই নিয়মের, এগুলোর কি করাবো সব তোমরা নিজেরা পারবা, তোমরা এগুলো সব নিজেরা করতে পারবা, আর কোনো তেমন ম্যাথ নাই, সবই তোমরা পারবা। ওকে, তাহলে আমাদের সমস্যা নাম্বার 7 দেখানো লাগবে না, বাকি সবগুলো ম্যাথ খুব অল্প সিম্পল কিছু ম্যাথ। ওকে, তাহলে তোমাদের সবার জন্য কথা হচ্ছে যে আমার কিন্তু অলরেডি ফার্স্ট পেপার আমি সম্পূর্ণরূপে শেষ করতে পেরেছি, সেকেন্ড পেপারে কিন্তু তাপগতিবিদ্যা, চলতড়িৎ এবং সেমিকন্ডাক্টর চ্যাপ্টার শেষ, আর বাকি 2টা চ্যাপ্টার আছে ছোটো ছোটো, যেহেতু শর্ট সিলেবাসে খুব অল্প কিছু চ্যাপ্টার দেওয়া আছে, সো তোমাদের ওইটা বেশি সময় লাগবে না। সো ঈদের আগে আজকে আমাদের লাস্ট ক্লাস ছিল, আমরা ঈদের পরে বাকি ক্লাসগুলো যে 2টা চ্যাপ্টার বাকি রয়েছে প্লাস লিখিত ক্লাসগুলো এবং কোশ্চেন ব্যাংকে সলভে যে ক্লাসগুলো আছে এগুলো আমরা আবার নতুন একটা রুটিন তোমাদের খুব দ্রুত দিয়ে দিব, ওই নতুন রুটিন অনুসারে আমরা এগুলো সলভ করব। তোমরা ঈদটাকে এনজয় করো, ভালো থাকো সবাই, সবার জন্য অগ্রিম ঈদ মোবারক। এবং হচ্ছে এই ঈদটা কিন্তু আসলে তোমাদের জন্য না, কারণ তোমরা এবার অ্যাডমিশন পরীক্ষার্থী, ঈদটাকে নিজের লাইফ থেকে স্যাক্রিফাইস করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, এবং যে যেখানে কোর্স করো বা যেখানে পড়ো, যাদের পড়াগুলো জমে গিয়েছে ঈদের ভ্যাকেশনটার মাঝে, এই যে 1 সপ্তাহ বা 7-8 দিন সময় পাচ্ছ, এই 7-8 দিনের মাঝে তুমি পড়াগুলো একটু গুছিয়ে নাও, রিকভারি করে নাও, যেন ঈদের পরে ফুল এনার্জি নিয়ে তুমি আবার পড়াশোনায় ফিরে আসতে পারো। সবার জন্য শুভকামনা রেখে আজকের এই ক্লাসটি শেষ করে দিচ্ছি। খোদা হাফেজ।